হিন্দু পর্যটকদের তাজা রক্তে লাল হয়েছে পেহেলগাঁওয়ের সবুজ গালিচা। মিনি সুইজারল্যান্ড এখন মৃত্যুপুরী। স্বজনহারা পরিবার থেকে সাধারণ মানুষ উপযুক্ত প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। আর এই নিয়েই প্রথম প্রশ্ন, হামলাকারীরা কল্পনাও করতে পারবে না কি শাস্তি হবে। পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে আনবো ষড়যন্ত্রীদের। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর হুঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। কাল পেহেলগাঁও যাচ্ছেন সেনাপ্রধান। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দ্বিতীয় প্রশ্ন, জম্মু কাশ্মীরে তীব্র হচ্ছে সেনা অভিযান। আরব সাগরে নামলো এয়ারক্রাফট ক্যারিয়ার। পরীক্ষা করা হলো মিসাইল। করাচিতে পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানে। কূটনৈতিক পদক্ষেপের পর এবার কি ডিরেক্ট অ্যাকশন? তৃতীয় প্রশ্ন, আগেই বাতিল পাকিস্তানিদের ভিসা। এবার পাকিস্তানে থাকা ভারতীয়দের অবিলম্বে দেশে ফিরতে বলল কেন্দ্র। পরিস্থিতি জানানো হলো আমেরিকা, রাশিয়া, চীন সহ 24টা দেশের রাষ্ট্রদূতদের। সিন্ধু চুক্তি বাতিল যুদ্ধের সমান আর্তনাদ পাকিস্তানে। বিশ্বজুড়ে কি ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান? চতুর্থ প্রশ্ন, পর্যটকদের বাঁচাতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন টাট্টুওয়ালা আদিল শেখ। আজ হিন্দু নিধনকারী জঙ্গিদের খুঁজতে গিয়ে উধামপুরে শহীদ হলেন বাংলার প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ। ইসলামিক মৌলবাদ যে সাধারণ মুসলমানরা চান না, নিজেদের জীবন দিয়ে কি সেটাই প্রতিদিন আমাদের বোঝাচ্ছেন আদিল আর ঝন্টুরা? পঞ্চম প্রশ্ন, কারা কারা হিন্দু প্রশ্ন করেছিল খুনিরা। পরিচয় জানার পর হিন্দু মুসলমান আলাদা করে দাঁড় করায়। শুরু হয় গুলি বৃষ্টি। ঘটনার হাড়হিম করা বর্ণনা দিলেন বাংলা, গুজরাট, উত্তরপ্রদেশের স্বামীহারা সাহসিনীরা। এই চোখের জলের হিসেব নেওয়া হবে কতদিনে? তবে শুরুতেই আজ দেখাবো পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর এবার কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मेरे पति को बचा लो। बचा देगा। Please ask for help. We don't need Okay, don't worry, don't worry. কাশ্মীরের পেহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে ঠান্ডা মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা। তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদীকে গিয়ে বলুন। ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও পেহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন। কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা। এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। আমরা চাই জবাবের মতো জবাব, জুবানি জবাব নেই, মুখের কথা না কাজের কথা চাই। পুলওয়ামার পরেও এই ঘটনা ঘটলো। দল মত নির্বিশেষে নেতা থেকে সাধারণ মানুষ সকলে চাইছে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য পদক্ষেপ করুক মোদী সরকার। सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। पाकिस्तान के ऊपर ये प्रेशर तो बहुत पहले पड़ जाना चाहिए था, क्योंकि पाकिस्तान ने ही सारी हरकतें करी। कब से पड़ जाना चाहिए था? जब 26/11 हुआ था, जब पार्लियामेंट अटैक हुआ था, कारगिल वाली इत्यादि। हमारे पास कई रीजन थे, ये बहुत लेट आया है। खैर, देर आए दुरुस्त आए। পেহেলগাঁওয়ে হামলার পর সামরিক তৎপরতা এখন তুঙ্গে। জঙ্গিদের ধরতে পুরো দমে নেমে পড়েছে সেনা, আধা সেনা, কাশ্মীর পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবারই আবার সাগরে যুদ্ধজাহাজ আইএনএস সুরাত থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে নৌসেনা। আইএনএস সুরাত
প্রজেক্ট 15B স্টেলথ ডেস্ট্রয়ার ক্লাসের সর্বশেষ ডেস্ট্রয়ার। ব্রহ্মসের পাশাপাশি বারাক 8 মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র রয়েছে আইএনএস সুরাতে। আকাশে বাতাসে যখন বারুদের গন্ধ, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সমুদ্রে নামানো হলো যুদ্ধ বিমান বহনকারী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে। আইএনএস বিক্রান্তে মিগ 29K ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টারও মোতায়েন রয়েছে। एक संदेश देने का कि भारत एक सॉफ्ट स्टेट नहीं है, वो भी एक जरूरी है ताकि एक शक्तिशाली मैसेज भेजा जाए। ভারতের সমরসজ্জায় ভীত পাকিস্তান পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পাক সরকার। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ ভারতে হোক বা পাকিস্তানে আমরা তীব্র নিন্দা করি। ভারত যদি কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা করে আমরা জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। অতীতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় কি ঘটেছিল তা আপনাদের নিশ্চয়ই মনে আছে। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতীয় মিডিয়া যাই বলুক, আশা করি ভারত কোনো দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেবে না। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কালও বলেছি, আজ আবার বলছি, সন্ত্রাসবাদেরও ধর্ম হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কাশ্মীরের হিন্দু হত্যালীলা। সেখানে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাওয়া বিতান মনীষদের যেমন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তেমনি হিন্দু পর্যটকদের প্রাণ বাঁচাতে যাওয়া গরিব মুসলমান টাট্টুওয়ালা আদিল শাহকে পর্যন্ত রেয়াত করেনি ওই মুসলিম সন্ত্রাসবাদীরা। কাফের বা বিধর্মী বলে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে বুলেটে তাকেও। আর আজ ওই হিন্দু হত্যাকারী মুসলিম জঙ্গিদের খুঁজতে গিয়ে তাদেরই গুলিতে শহীদ হলেন বাঙালি প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ। কাশ্মীরের আদিলের মতোই নদিয়ার ঝন্টুও মুসলিম ধর্মাবলম্বী। এভাবেই দশকের পর দশক সন্ত্রাসবাদীদের প্রত্যক্ষ মদত দিয়ে ছায়া যুদ্ধ চালিয়ে ভারতকে প্রতিদিন রক্তাক্ত করছে পাকিস্তান। রক্ত ঝরছে ভারতীয়দের। সব ধর্মের সব মৌলবাদ, সব ধর্মের সব সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন একসঙ্গে একই রকমভাবে প্রতিবাদ করতে পারবো না আমরা? এ প্রশ্ন দিয়েই শুরু করবো আজকের অনুষ্ঠান। আমি শুরুতেই একেবারে সরাসরি ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে চলে যাব। জেনারেল রায়চৌধুরী, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটেছে, গোটা দেশ ফুঁকছে। আজকে একেবারে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে থেকে প্রত্যাঘাতের দাবি উঠছে দেশ জুড়ে। আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের ঠিক কি করা উচিত? দেখুন, এই কাণ্ডটা হয়ে আসছে, লাগাতার হয়ে আসছে। প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, আমরা যে কোনো কারণে হোক ওটাকে ঠেকাতে পারছি না। আমার নিজের মতামত হলো যে ওপারে পাকিস্তানে ঢুকে এই অ্যাকশন না নেওয়া অবধি হবে না। আপনি বলছেন পাকিস্তানে ঢুকে অ্যাকশন নিতে হবে। আমি জাস্ট একটা জিনিস রিপিট করতে চাইবো, আপনার তো অবশ্যই মনে আছে জেনারেল রায়চৌধুরী, উড়ি হামলার পর আমার এই অনুষ্ঠানে বসে আপনি এমন একটা কথা বলেছিলেন, গোটা দেশ চমকে উঠেছিল এবং পরের দিন সমস্ত সংবাদপত্রে, সমস্ত সংবাদ মাধ্যমে শিরোনাম হয়। আমার তারিখও মনে আছে, 19শে সেপ্টেম্বর 2016 এবং 22শে সেপ্টেম্বর 2016। জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেছিলেন যে পরিস্থিতি পাল্টে গেছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে ফিদায়ে বাহিনী তৈরি করতে হবে ভারতকে, সুইসাইড স্কোয়ারের কথা ভাবতে হবে ভারতবর্ষকে। আমি দ্রুত একবার দেখে নেব জেনারেল রায়চৌধুরী সেই সময় ওই 2016-তে ওই উড়ি হামলার পর ঠিক কী বলেছিলেন। আজকে অনেকেই পাল্টা আক্রমণের দাবি করছেন, কভার্ড অপারেশনের দাবি করছেন। এই মুহূর্তে আমরা যে আক্রমণ নিয়ে আলোচনা করছি, আমি দেখছিলাম যে গত 14 বছরে কোনো জঙ্গি হামলায় একসঙ্গে এতজন সেনা জওয়ানের মৃত্যু হয়নি 2002-এর ওই ঘটনার পর। কি বলবেন? যারা আমাদের ওপর আক্রমণ করেছিল উড়িতে, তারা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর ছিল না। সুতরাং পাকিস্তান অনায়াসে বলতে পারে তো এরা তো আমাদের লোক নয়, ঠিক, এরা ফিদাইন, এরা আমরা সামলাতে পারছি। বলছেও গতকাল থেকে শুরু হয়ে গেছে, রাইট। সুতরাং আমি এক্ষুনি একটা বাংলার কথা শুনলাম, শিখলাম রাদার, অরাষ্ট্রীয়, নন স্টেট অ্যাক্টরের বাংলাটা অনেকে জিজ্ঞেস করে, অরাষ্ট্রীয়। আমাদের এখন একদম নেহাতি দায়ী হয়ে পড়েছে যে আমরা অরাষ্ট্রীয় সংস্থা, অরাষ্ট্রীয় কারক তৈরি করি। আচ্ছা, অরাষ্ট্রীয় তৈরি, এই যে কারক, এই যে নন স্টেট অ্যাক্টর ইন্ডিয়ান তৈরি করার জন্য প্রশিক্ষণের
কোনো সমস্যা নেই, প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, খুব ভালো দেওয়া যেতে পারে। ওপার যেতে হবে, ওপারে যেতে হবে। এবং যদি আপনারা আমাদের মিজোরামে একটা জায়গা আছে ব্যারাংটে, সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জাঙ্গল ওয়ারফেয়ার স্কুল আছে, সেখানে বড় বড় অক্ষরে একটা বোর্ড লেখা আছে ঢোকার আগে, ফাইট দ্য গেরিলা লাইক আ গেরিলা। আমার বক্তব্য হচ্ছে ফাইট দি মুজাহিদিন অর লাইক এ মুজাহিদিন। মানে তুমি ওপারে যাও, ওরা তো এপারে ঢুকছে, তুমি যাও, কিন্তু রেগুলার সেনাবাহিনী যেতে পারবে না। সুতরাং আমাদের এই মুজাহিদ বাহিনী, আমাদের নিজেদের মুজাহিদ বাহিনী, বাহিনী আমাদের গড়তে হবে। জেনারেল রায়চৌধুরী, আজকের প্রেক্ষিতে আমার প্রথম প্রশ্নের উত্তর যেটা আপনি দিলেন, আমি একবার রিপিট করতে চাইবো। আপনি বলছেন যে ভেতরে ঢুকে মারতে হবে, মানে ঘুষকার মারনা চাইয়ে। আমি বলছি, আপনি কি পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলো বলছেন, না সোজা পাকিস্তান দেশের মধ্যে ঢুকে আক্রমণ শানানোর কথা বলছেন? দু জায়গাতেই। আচ্ছা। আজাদ কাশ্মীর অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান ইটসেলফ। যতদিন এইটা মূল নষ্টের গোড়া তো পাকিস্তানেই, সেইখানে ঢুকে আমাদের মারতে হবে। জেনারেল রায়চৌধুরী, অর্থাৎ আপনি বলছেন, যথার্থ আমার ধারণা আপনি এই জন্য এটা বলছেন যে দেখুন, এই সৈয়দ সালাউদ্দিন, মাসুদ আজাহার বা হাফিজ সঈদ, এরা তো কেউ পাক অধিকৃত কাশ্মীরে বসে থাকে না, এরা দেশের ভেতর থেকে প্রকাশ্যে সমাবেশ অবধি করে। সেই জন্য আপনি বলছেন যে দ্বিমুখী নীতি নেওয়া উচিত ভারতের, যে শুধুমাত্র পিওকে লঞ্চ প্যাডে নষ্ট করা নয়, একেবারে সরাসরি রাষ্ট্র হিসেবে পাকিস্তানে প্রবেশ করে এই সন্ত্রাসবাদের একেবারে শেকড় থেকে উচ্ছেদ করা উচিত বলে আপনি মনে করেন, তাই কি? কারেক্ট। জেনারেল রায়চৌধুরী, এইখানে আমার পরের প্রশ্ন থাকবে, আমি আশা করছি আপনি শুনতে পাচ্ছেন, যে ভারতবর্ষের মতো পাকিস্তানও কিন্তু পরমাণু শক্তিধর একটা রাষ্ট্র। সেক্ষেত্রে ঝুঁকির পার্সেন্টেজ বা সেক্ষেত্রে আপনার কি মনে হয়, সরাসরি মানে একেবারে আপনি টোটাল ওয়ার প্রেসক্রাইব করছেন? না, পরমাণু বাহক হাতিয়ার তো আমরা দুজনের দেশেই, ওইটা থাকবে, ওইটা তো এড়াবার কোনো প্রশ্ন নেই। তবে লোয়ার লেভেলে একটা পিপলস ওয়ার লেভেল যেটাকে বলে, সেইখানে আমরা করতে পারি, করছি এবং আগেও করেছি। আমি এইখানে আমার পরের প্রশ্নে আসবো। জেনারেল রায়চৌধুরী, আজকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন খুঁজে বের করে কল্পনার অতীত এমন শাস্তি দিতে চলেছে ভারত এই জঙ্গিদের। কি ধরনের পরিকল্পনা, কি ধরনের কি হতে পারে এই যে কার্যত হুঙ্কার, তার ফলআউট? প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমিও, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমিও শুনেছি। আমিও চিন্তা করতে পারি না যে এমন শিক্ষা দেব, আনলেস ইট ইজ নিউক্লিয়ার ওয়েপন, কি হতে পারে। সুতরাং সেটা আমিও ঠিক গেস করতে পারছি না। বাট আই থিঙ্ক পিপলস ওয়ার ইজ দি আনসার। যেরকম আমরা করে আসছি, ওরা ওপার থেকে এসে মারছে, আমরা এপার থেকে ওদিকে গিয়ে মারতে পারছি না, মারছি না, কিংবা কোনো কারণে যাচ্ছি না, সেইটা আমাদের করতে হবে। জেনারেল রায়চৌধুরী, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনার উত্তরসূরি ভারতবর্ষের বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কালকে পেহেলগাঁওয়ে স্পটে যাচ্ছেন। এই যে স্পট, এটা কিন্তু কার্যত অসুরক্ষিত ছিল। তো সিকিউরিটি ল্যাপসেস, যেখানে জম্মু কাশ্মীর শুধু নয়, জম্মু কাশ্মীর পুলিশ তো বটেই, সেনাবাহিনী, সেন্ট্রাল ফোর্স, তাদেরও থাকার কথা ছিল। তো এইটা নিয়ে আপনার কি মনে হয়, যে কোথাও যে স্পটে অন্তত 2500 পর্যটক প্রতিদিন যান, সেটা কি আরেকটু সুরক্ষিত থাকা উচিত ছিল না? টুরিস্ট তো যাবেই। The purpose of tourism is meant to see that tourists go. ওরা বেড়াতে আসতে চায়। আবার ওইটার ওপরে যদি হামলা হয়, তাহলে এর হয় ওদের অনুপ্রবেশটা রুখতে হবে, না হলে আমরা নিজেরা ওপারে গিয়ে
ওদের ঘরে ঢুকে মারতে হবে। জেনারেল রায়চৌধুরী, আমার শেষ প্রশ্ন কিন্তু একটু আপনাকে স্মৃতিচারণ করতে বলবো যে 1971-এর যুদ্ধে পাকিস্তানের হামলার জবাবে অপারেশন ট্রাইডেন্ট শুরু হয়। তখন সম্ভবত 1971-এ আপনি যশোর খুলনা সেক্টরের দায়িত্বে। তো আমি পুরনো আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম 1971 সালের 5ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় সেই শিরোনাম যে করাচি ও চট্টগ্রাম বন্দরে অবিরাম গোলাবর্ষণ। কাগজ পড়ে যা জানতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় নৌসেনা করাচি বন্দরে ব্যাপক বোমাবর্ষণ করে, পাক সেনার সদর দফতর গুঁড়িয়ে দেয়। এতটাই মারাত্মক ছিল যে এই হামলার বেশ কয়েকদিন পর অবধি দাউ দাউ করে আগুন জ্বলেছিল। আপনার মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। একটু যদি বলেন। কিন্তু সেটা তো অনুপ্রবেশ করে ঢোকা হয়নি। ঠিক, সেটা টোটাল ওয়ার। একদম একদম একেবারে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। জেনারেল রায়চৌধুরী খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে একেবারে ওই ঘুসকার মারেঙ্গে, অর্থাৎ পাকিস্তানের ভেতর শুধু পিওকে নয়, পাকিস্তানের ভেতর ঢুকে একেবারে এই সন্ত্রাসবাদের যে শেকড়, সেটাকে শেকড় থেকে নির্মূল করতে হবে। ঠিক এইখানে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে আমি দেখাতে চাইব আপনাদের। তার আগে এই অনুষ্ঠানে একটা সম্পূর্ণ অন্য জায়গায় আমি যেতে চাইবো, সেটা হচ্ছে ধরুন এত তো আমরা সন্ত্রাসবাদ, ভারতবর্ষের কি করা উচিত, পাকিস্তান কি করতে পারে, এই নিয়ে আলোচনা করছি, কিন্তু একজন ব্যক্তি মানুষ তার জীবনে যখন এই ধরনের একটা ঘটনার অভিঘাত পড়ে তার ঠিক কী রকম অনুভূতি হয়। আমার সৌভাগ্য যে এই মুহূর্তে স্টুডিওতে আমি পেয়েছি বিশ্বনাথ দেবনাথকে। আর 30 বছর বয়স, স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন, ব্যবসায়ী। বিশ্বনাথ, একটু যদি আপনি বলেন যে আপনার ঘটনাটা, তার আগে আমি দর্শকদের জানাতে চাইব যে 10 মিনিট আগে ওই যেখানে এই নারকীয় হত্যালীলা হয়েছে সেখানে বিশ্বনাথ এবং তার স্ত্রী সেই জায়গাটা পাস করে গেছেন, এবং সেখানে যেহেতু আবহাওয়া ভালো ছিল না সেই জন্য সেখানে ঢোকেননি। আজকে ঈশ্বরকে তারা ধন্যবাদ দিচ্ছেন এবং বারবার শিহরিত হচ্ছেন, কার্যত শিউরে উঠছেন যে সেখানে যদি তারা থাকতেন 10 মিনিটের এদিক ওদিকে তাহলে কি পরিণতি হতে পারত। এবার আমি শুনব বিশ্বনাথ দেবনাথের এই গোটা ঘটনার অভিঘাত সরাসরি যাদের এবং যাদের পরিবারের ওপর, যাদের সহযাত্রীদের ওপর পড়েছে তার অভিজ্ঞতা। বলুন বিশ্বনাথ। আমরা 21 তারিখে আমরা পাহেলগাঁও প্রবেশ করি আর কি। 21 তারিখে দুপুরবেলার দিকে শান্তিপূর্ণ পাহেলগাঁও ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু ঘটনা হচ্ছে আমরা 22 তারিখে যখন পাহেলগাঁওর আশেপাশের এলাকা লাইক চন্দনওয়ারি, তারপরে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এই সমস্ত জায়গা আমরা ঘুরে তারপরে আমরা বিকেলের দিকটা ঠিক করি অ্যারাউন্ড 2টো, 2:30 বা 3টের দিকে আমরা মিনি সুইজারল্যান্ড অর্থাৎ ভাইসরন আমরা যাব, আমরা ফ্যামিলি সমেত। কিন্তু সেই সময় আমরা যখন লনে বসে যখন আমরা কথা বলছিলাম, তা সে সময় আমাদের হোটেল থেকে তার উল্টো দিকেই ভাইসরন ভ্যালিটা ছিল। এবার হঠাৎ করে আচমকা গোলাগুলির আওয়াজ শুরু হয়, বাতাসে বারুদের গন্ধ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায় পুরো এলাকার। মানে যে এলাকাটা শান্তিপূর্ণ এলাকায় সব ট্যুরিস্ট পর্যটকরা ঘুরতো, দোকানদাররা কেনাকাটা করছিল, ক্রেতারা দোকানদারের সঙ্গে কেনাকাটা করছিল, মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু কোনো রকম ফোর্স বা কোনো রকম আর্মি ওখানে ছিল না। আমরা সেই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বাতিল করে আমরা পুরোপুরি হোটেলে ফিরে আসি এবং ঘটনা থেকে এক প্রকার চলে আসতে বাধ্য হই এবং মুহূর্তে একমাত্র প্রাণে বেঁচে ফিরি সেই ঘটনা থেকে। আমি এইখানে জানতে চাইবো, আপনি একটা বাক্য বললেন যে সেই মুহূর্তে কোনো ধরনের ফোর্স সেখানে ছিল না। পেহেলগাঁওয়ে যারা যান তাদের একটা বড় অংশ প্রতিদিন সেখানে যান, এবং আমি জম্মু কাশ্মীর সরকারের সরকারি ডেটা দেখছিলাম যে অন্তত 2500 মানুষ সেখানে যান। মানে দার্জিলিংয়ের ম্যালেও একটি পুলিশ থানা আছে, দীঘাতেও কনস্টেবলরা ঘোরাফেরা করে। সেই রকম কোনো ধরনের কোনো সুরক্ষা বল, সেটা সেনা হতে পারে, সেটা কেন্দ্রীয় বাহিনী হতে পারে, অথবা জম্মু কাশ্মীর পুলিশ হতে পারে, আপনাদের চোখে পড়েনি? না, একদমই না। অনন্তনাগের পর থেকে পেহেলগাঁও অবধি আমরা চন্দনওয়ারি অবধি গেছিলাম, যেখান থেকে আমাদের অমরনাথ যাত্রা শুরু হয়, সেখানে অবধি কোনো রকম পুলিশ ছিল না। ইভেন জম্মু কাশ্মীর পুলিশও ছিল না সেখানে কোনো রকম। আধা সেনা প্রশাসন, সিআরপিএফ, কোনো রকম সেনাই সেখানে মজুদ ছিল না।
বিশ্বনাথবাবু, যখন এই ঘটনা ঘটে গেল তারপর আপনাদের মতো সাধারণ পর্যটকদের ওপর, মানে তার মনের ওপরে তো একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স, তো কি কতটা চাপের হলো? পুরোপুরি সেই ঘটনার পর থেকে আমাদের সেই মুহূর্তে পরিস্থিতি এরকম অবস্থা হয়ে যায়, মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, হোটেলের গেট বন্ধ করে দেওয়া হয়, রাস্তায় অ্যাম্বুলেন্সের আওয়াজ শুরু হয়ে যায়। তার আধ ঘন্টা পর থেকে অ্যারাউন্ড 3টে সাড়ে 3টের থেকে তারপর আকাশে চপার ওড়া শুরু করে। মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়, মানে ভূস্বর্গ ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয় সে মুহূর্তের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা তারপরের দিন ওখান থেকে চলে আসার চেষ্টা করি। রাত কখন ফুরোবে তার দিকে আমরা অপেক্ষা করি। এই অবস্থার মধ্যে দিয়ে ওখান থেকে চলে আসতে হয়। বিশ্বনাথবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই অভিজ্ঞতা একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাকে বলে বিশ্বনাথবাবু শেয়ার করলেন। ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদন, যে আজকে দেশের প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় বললেন যে হামলা কেবল নিরীহ পর্যটকদের ওপর করা হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে এবং 140 কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এই সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। দেখুন, India will identify, track and punish every terrorist. এক এক ঋতুতে তার এক এক রূপ, আর সেই রূপের টানেই দেশ বিদেশ থেকে সেখানে ছুটে যান পর্যটকরা। ভ্রমণ বিলাসীরা বলেন, স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই। কিন্তু সেই ভূস্বর্গ আজ 25 জন হিন্দু পর্যটকের রক্তে লাল। দেশবাসী বলছে জবাব দিতে হবে, উপড়ে ফেলতে হবে সন্ত্রাসবাদকে। এই পরিস্থিতিতে জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে খুঁজে বের করে চরম শাস্তি দেবার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. ওনার এই কথাগুলো বস্তা পচা, গুরুত্বহীন, নাটুকে, এবং ওনার উচিত আগে অমিত শাহকে শোকজ করা। কি করবে মোদী সরকার? পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালাবে, নাকি একেবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে শেষ করে দেবে হাফিজ সঈদ, মাসুদ আজহার, সৈয়দ সালাউদ্দিনের মতো সন্ত্রাসবাদের জন্মদাতাদের, যাতে আরেকটা উড়ি, পুলওয়ামা, সংসদে হামলা কিংবা 26/11 না হয়? অপেক্ষা করুন, থাপ্পড় পড়বে এবং বড়সড় পড়বে, ভাতেও মারা হবে, শারীরিকভাবে মারা হবে, চিন্তার কিছু নেই। সারা ভারতবর্ষের মানুষ চাইছে বদলা বদলা বদলা, সেই বদলা কোথায়? ছোট সামরিক অভিযান, না পাকিস্তানকে উচিত শাস্তি দিতে একেবারে পুরোদস্তুর যুদ্ধ? সার্জিক্যাল স্ট্রাইক, না 1971 সালের মতো একেবারে করাচি বন্দরে গিয়ে হামলা? কি করবেন নরেন্দ্র মোদী? অপেক্ষায় দেশ। শিবাশিস মৌলিক, আবিদ দত্ত ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বহু প্রশ্নের উত্তর কিন্তু খুব স্পষ্ট আছে। এই নারকীয় ঘটনা কে ঘটিয়েছে? টিআরএফ ঘটিয়েছে। পেছনে কে? লস্করে তৈবা। ষড়যন্ত্র কারা করেছে? পাকিস্তান। আমি বলছি কিন্তু উত্তর তো দুদিক থেকে দেয়া যায়, একটা কূটনৈতিক দিক থেকে, একটা সামরিক দিক থেকে। কূটনৈতিক দিক থেকে একেবারে স্পষ্ট ঘোষণা করে অ্যাকশন শুরু হয়েছে, পাকিস্তান তা নিয়ে রিয়্যাক্টও করেছে। কিন্তু মিলিটারি অ্যাকশন কি আদৌ হতে পারে? আজকে আমরা কি দেখলাম? আইএনএস বিক্রান্তকে জলে নামানো হলো, আইএনএস সুরাত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলো, কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, আমি বলছি যে লিমিটেড ওয়ার, টোটাল ওয়ার, এই দুটো তো অপশান, নাকি ভারত সম্পূর্ণ অন্য আর কোনো পিওকের ধ্বংস করার কথা ভাবছে, লঞ্চিং প্যাডে আক্রমণ হানার কথা ভাবছে? কি মনে হয় আপনার? আমি কয়েকটা কথা বলবো, তাতে মানে আপনার প্রশ্নগুলোর জবাব এসে যাবে নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে, আজকে আপনারা সবাই প্রধানমন্ত্রীর স্পিচটা শুনেছেন, খুব ভালো স্পিচ দিয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই উনি হিন্দির থেকে হঠাৎ করে ইংরাজিতে চলে গেছিলেন। এটা একটা সিগন্যাল, আমরা যারা এগুলো বুঝি
এই সিগন্যালটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশ যারা আমাদের সাথে আছে এবং যারা আমাদের সাথে নেই তাদের জন্য। এবং ইংরাজি ভাষাটাতে উনি বলেছেন, কারণ পারতপক্ষে উনি ইংরাজিতে বলেন না, বিদেশে গেলেও উনি ভাষা, অনেক লোকে মনে করে যে উনি ইংরাজিটা জানেন না, বাট উনি ইচ্ছা করে বলেন না যাতে ভারতবর্ষের নিজস্ব একটা আইডেন্টিটি থাকে। এবং এইটাতে উনি বলেছেন যে আমরা চেস করব, ডিটেক্ট করব, তাড়া করব এবং পৃথিবীর শেষ কোনায় নিয়ে গিয়ে মারব। তারপরে উনি ইংরাজিতে চলে আসেন এবং উনি কিন্তু সব কিছু বলার পরে এটাও বলেন যারা যারা আমাদের সাথে আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিলাম। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে সন্ধ্যাবেলা একটা G20 মিটিং করা হয়েছে এবং সেখানে সমস্ত G20 কান্ট্রিদের বোঝানো হয়েছে ভারতবর্ষ কী করতে চলেছে একদম, এবং তাদের সাপোর্টটাকে আবার রিএনলিস্ট করা হয়েছে। এগুলো কেন বলছি, এগুলোর সঙ্গে যুদ্ধের ডাইরেক্ট এফেক্ট আছে, সামরিক যেটা আমার পার্ট। এবং এই G20-তে কারা মেম্বার আপনি যদি দেখেন, বড় দেশ বলতে US, UK, চায়না, রাশিয়া, একদম সবথেকে গুরুত্বপূর্ণ বলে চায়না রাষ্ট্রদূত ছিলেন, অস্ট্রেলিয়া, কানাডা, একদম, এবং তাছাড়া সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, জাপান, রইল বাকিকে জার্মানি, ফ্রান্স, রইল বাকি বাংলাদেশ, রইল বাকি পাকিস্তান। একদম। এবার হচ্ছে যে G20-দের বলা হয়েছে এবং ইন্ডিয়া G20 হোস্টও করেছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কিন্তু কালকে আপনার এখানে সন্ধ্যাবেলায় যখন প্রোগ্রামে কথা বলছিলাম আমি একটু বেশি উৎফুল্ল হয়ে গেছিলাম এবং সেদিন সময়ের অভাবে এবং সব কিছু সবসময় অত তাড়াতাড়ি বলা যায় না বলে আমার উৎফুল্লতার কারণ ছিল যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গেছে কালকে রাত্রে। ইন্ডাস ওয়াটার ট্রিটি ব্যান করা মানে পাকিস্তানের কাছে এখন দুটো অপশন আছে। একটা হচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে হেরে মরে যাওয়া, আর না হলে 1 বছর পরে জল না পেয়ে মরে যাওয়া। পাকিস্তানের কাছে এই মুহূর্তে থার্ড অপশন নেই। এবং পাকিস্তানের রিয়াকশন আজকে যখন দেখছিলাম প্রেসে, আমাদের পাকিস্তানের প্রতিক্রিয়া তাই যে এটা যুদ্ধের সমান। যুদ্ধের সমান প্রথম কথা, কারণ ইন্ডাস ওয়াটার ট্রিটিতে আমাদের দেশের 6টা নদীর কথা হচ্ছে যেগুলো পাকিস্তানে চলে যায়। আমরা উপরে বসে আছি, ওরা নিচে বসে আছে। তার মধ্যে 3টে আমাদের যা ইচ্ছে করতে পারি, জল বন্ধ করে দিতে পারি, নাও ফেলতে পারি, ড্যাম। আর উপরের 3টে আমরা ড্যাম বানাতে পারি না। এটা ইন্ডাস ওয়াটার ট্রিটি। ইন্ডিয়া এটা ভেঙে দিল। এবার পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে ঘন্টা হবে, বাংলায় বলতে গেলে কিচ্ছু হবে না, 5 বছর লেগে থান। ইসরায়েল আর ইসে দেখুন কি হয়েছে। কোনো ইন্টারন্যাশনাল শক্তিশালী দেশেদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ম্যাটার করে না, পাকিস্তানের জন্য ম্যাটার করে। কারণ পাকিস্তানের ফরেক্স রিজার্ভ $4 বিলিয়ন, ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ $680 বিলিয়ন। পকেটে 4 টাকা আর পকেটে 680 টাকা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে যদি না শুনি, ওয়ার্ল্ড ব্যাংক কী করবে? ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কিছু দেওয়ার ক্ষমতা নেই এই মুহূর্তে। দ্বিতীয় কথা হচ্ছে আসিম মুনিরকে US-এর পেন্টাগনের একজন এক্স অফিসিয়াল, যিনি এখনও একটি ইন্টারন্যাশনাল পোস্ট ধরেন, তার নাম হচ্ছে মাইকেল রুবিন। তিনি আজকে বলেছেন আসিম মুনির হচ্ছেন ওসামা বিন লাদেন। ফারাক শুধু এটা, ইনি ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে বলেছেন, ফারাক শুধু এটা, ওসামা বিন লাদেন জঙ্গলে থাকতেন, ইনি ভালো জায়গায় থাকেন। এবং এটা বলেছেন US-এর সময় চলে এসছে পাকিস্তানকে টেররিস্ট কান্ট্রি বলে ডিক্লেয়ার করার। এই দিজ আর সিগন্যালস। কারা বলছে এগুলো? US বলছে। US-এতে কে আছে এখন? ট্রাম্প আছে। এইবার আসি, আপনি যেটা বলছেন যে মিলিটারি অপশন, দেখুন প্রাইম মিনিস্টার মোদিকে বলো এটা বলেছিল টেররিস্ট, এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ। ওনার সম্মান এবং দেশের সম্মান জড়িত আছে, যেই হোক প্রাইম মিনিস্টার। কালকে যদি আমাদের প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি হন, তার সম্মান জড়িয়ে যেত। কালকে যদি প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী হন, তার সম্মান জড়িয়ে যেত। এবং 140 কোটি ভারতবাসী কিন্তু যে পার্টি করুক তখন তার পিছনে দাঁড়িয়ে যায়। এবার এই বোলোর পিছনে ওনার একটা সম্মানের ব্যাপার আছে। এবার একটা স্পেকটাকুলার হবে, আমাদের মিলিটারি ভাষায় আমরা বলি, এখানে আমার অনেক সিনিয়র ব্রিগেডিয়ার আছেন, ব্রিগেডিয়ার আশিস, তো স্পেকটাকুলার অ্যাকশন হবে, যেটা লুকিয়ে হবে না, যেটা মানে পৃথিবী দেখবে। এবং তাতে আমি কিছুদিন আগে আপনার প্রোগ্রামে একটা কথা বলেছিলাম যে 3টে নেভাল শিপ লঞ্চ করেছে, এবং যদি ইন্ডিয়ান ওশেনে আমরা সি কন্ট্রোল, সি ডিনাইল করতে থাকি, তাহলে পাকিস্তান বাংলাদেশ একসাথে মজাটা বুঝবে। এবং তখন এই জাহাজগুলো নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। এবার এই মুহূর্তে যেটা হচ্ছে, ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, এটা লোকানো যায় না, আর্মি লোকানো যায়, এয়ারফোর্স লোকানো যায়। ক্যারিয়ার ব্যাটল গ্রুপ এমন একটা জিনিস যেটার একটা ম্যাপ থাকে, যে সে যখন যেখানে যাচ্ছে সারা পৃথিবী জানতে পেরে যায়। এবং এটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ মানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, তার পিছনে 100টা এয়ারক্রাফট বসে আছে তার উপরে, আর তার সাথে সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, ফ্রিজেট, ডেস্ট্রয়ার, অয়েল ট্যাঙ্কার সব কিছু থাকে। মানে ধরে নিন একটা দেশের পুরো আর্মি ক্ষমতা, পৃথিবীর অনেক দেশের পুরো আর্মি ক্ষমতার মতো একটা শক্তি এই মুহূর্তে আরব সাগরে ঘুরে বেড়াচ্ছে, এরপরে দাপাবে।
পাকিস্তান একটা নোটাম জারি করেছে, নোটাম মানে নো ফ্লাই জোন। সেটা কেন জারি করেছে? খালি 24-25 তারিখে, কালকে আর পরশু। একদম কেন করেছে? ওরা একটু সময় চাইছে, ওরা চাইছে যে আমরা কি করব, যদি এরা এসে যায় আমাদের কিছু করার থাকবে না। মানে ওদের আশা ছিল চীন আসবে ওদের বাঁচাতে, কেউ আসবে না এই কেরিয়ার গ্রুপের সামনে। এবং এছাড়া আর দু একটা পয়েন্ট আছে, আপনার সময় নেব না। একটা ইন্ডাস ওয়াটার ট্রিটির একটা ডি রেজিস্ট্রেশন নোটিফিকেশন আমরা দিয়েছিলাম 1 বছর আগে। 2016 সালে যখন এই অ্যাটাকটা হয়, জেনারেল রয় চৌধুরী যেটা বলছিলেন, সেই দিন প্রাইম মিনিস্টার মোদি একটা কথা বলেছিলেন, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার। একদম। এবং এই কথাটা একটা হিন্ট ছিল পাকিস্তানের জন্য। এবার এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা, এই যে আমি যেটা বলছিলাম, এই 3টে নদীর জলটা পুরো গিয়ে ওটা করাচিতে পড়ে, আরব সিতে, পুরো পাঞ্জাব আর সিন্ধ শুকিয়ে মরে যাবে এবং ইন্ডিয়া দেবে না। এই জলটাকে আমরা ডাইভার্ট করে দেবো, তার ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে আছে। এবং আপনাকে জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এই ইন্ডিয়াস ওয়াটার ট্রিটিটা একটা ভুল ট্রিটি ছিল, যেটাতে 80% জল পাকিস্তান পাচ্ছে, 20% আমরা পাচ্ছি এই 6টা নদীতে। আমেরিকাতে মেক্সিকো একটা জল দেওয়ার ট্রিটি আছে, তাতে 10% আমেরিকা মেক্সিকো দেয় কলোরাডো নদীর ওপরে। চায়না যা ইচ্ছা করছে, চায়নার যেখানে যেখানে ওরা ওপরে বসে আছে, আপার রিভার টেনেন বলে, সেখানে যা ইচ্ছা করছে 12টা দেশের সাথে, কেউ কিছু করতে পারছে না। আমরা না, ভারত ছাড়াও আরো 11টা দেশ আছে। তো সেইভাবে পাকিস্তান এখন যদি দেখেন এমন ডিফেন্সিভে চলে এসছে, বলছে এটা কিন্তু যুদ্ধ। আরে যুদ্ধ তো লেগে গেছে তোমাদের, তোমরা করো। এবার আসিম মুনির, পাকিস্তানের জেনারেলদের কি ইচ্ছা থাকে আমরা রাষ্ট্রপতি কবে হব? আপনি আমাদের সব কজন জেনারেলকে দেখুন, এক্ষুনি একজন আর্মি চিফকে দেখালেন, কালকে একজন এয়ার চিফকে দেখিয়েছেন। আপনি দেখুন, সবাই সাধারণ ফ্ল্যাটে যেখানে আমরা থাকি, সাধারণ মানুষ থাকে, সেইভাবে রয়েছে। পাকিস্তানের সবাই ইউরোপে আর আমেরিকাতে আর্মির চিফ, ব্রিগেডিয়ার লেভেলের ওপর থেকে লোকেরা ফ্ল্যাট বানিয়ে রাখে, পিজা সেন্টার খোলে। পাকিস্তানের আগের চিফ ছিলেন জেনারেল বাজওয়া, তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে ওপেনলি বলেছেন আমাদের ট্যাঙ্কে পেট্রোল দেওয়ার খরচা নেই, ইন্টারন্যাশনালি অ্যাভেলেবেল। ওরা যুদ্ধ করবে। আসিম মুনিরকে বলা উচিত, আসুন কাশ্মীরে নিয়ে আসুন আপনার পুরো আর্মি ফোর্স, যুদ্ধ করুন ইন্ডিয়ান আর্মি। আমরা সেটা চাই, যারা আমরা ইউনিফর্মে পড়েছি। আপনারা এত বছর ধরে ট্যাক্স দিয়ে আমাদেরকে পুষেছেন, আজকে আমি পেনশন খাই, একটা ভালো লাইফস্টাইল লিড করি আপনাদের টাকায়। আমরা চাই আমাদের একটা সুযোগ দিন, আমরা দেখাবো আপনাদের যে কিভাবে এই বন্ধ করতে হয়। কারণ এই যে স্ক্রিনে আপনারা দেখাচ্ছেন, এই ভদ্রমহিলা বিয়ে করেছেন, বসে আছেন, এই ফটোটা সে মানে ভাবা যায় না এটা কি ফটো আর কি। আমাদের সারা দেশ এখন চাইছে এবং একটা ডিমান্ড আসছে আর কি। একদম। দেবাশিস দা, আমি এই ছবিতেই যাব, কিন্তু তার আগে দেবাশিস দার কথা সূত্র ধরে আমি একবার আপনাদের মনে করিয়ে দেবো যে 2016 সালের 18ই সেপ্টেম্বর উড়ি হানা হয়েছিল, 16 জন সেনার মৃত্যু হয়। 10 দিনের মধ্যে ভারতবর্ষ প্রত্যাঘাত করেছিল। 2016-র 28শে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক হলো। 2019-এ আসুন, পুলওয়ামা হলো 14ই ফেব্রুয়ারি। 12 দিনের মধ্যে ভারত জবাব দিল 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক। আজকের প্রধানমন্ত্রীর ভাষণ অনেকেরই 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামার পর ঠিক পরের দিন 15ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেই কথা মনে করিয়ে দিচ্ছে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখাবো। हमारे सुरक्षा बलों को पूर्ण स्वतंत्रता दे दी गई है। मैं आतंकी संगठनों को और उनके सरपरस्तों को कहना चाहता हूं कि वे बहुत बड़ी गलती कर चुके हैं, बहुत बड़ी कीमत उनको चुकानी पड़ेगी। এটা হচ্ছে 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা হানার ঠিক পরের দিন 15ই ফেব্রুয়ারি। তারপর 12 দিনের মধ্যে ভারত জবাব দিয়েছিল 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক। ঠিক এইখান থেকে দেবাশিস দা যে ঘটনাটা মনে করিয়ে দিলেন, অত্যন্ত চোখ ভিজে আসার মতো ঘটনা। সেটা হচ্ছে একেবারে পর্যটকদের মধ্যে থেকে ধর্ম হিসেবে বাছাই করে, সেই বর্বর মধ্যযুগীয় বাছাই পদ্ধতিতে আমি যাচ্ছি না, কাউকে কলমা পড়তে বলা হলো, কাউকে স্ত্রীর সিঁদুর দেখে স্বামীকে হিন্দু বলে আইডেন্টিফাই করা হলো, তারপর ঠান্ডা মাথায় গুলি করে খুন করা হলো। এবং এই একই কথা, একই পশ্চিমবঙ্গের স্বামীহারা স্ত্রী বলছেন, উত্তরপ্রদেশের স্বামীহারা স্ত্রী বলছেন, গুজরাটের স্বামীহারা স্ত্রী বলছেন। এদের চোখের জলের জবাব চাইছে গোটা দেশ। বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। यार हिंदू है मुसलमान, मैंने कहा हिंदू मार दिया। वो हमारे सामने था, हिंदू मुसलमान को अलग किया, जो हिंदू भाई थे सबको वहीं खड़े खड़े सबको गोली मार दी। 3 স্বামীহারা,
চোখের সামনে দেখেছেন জঙ্গিরা তাদের স্বামীদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছে। ধর্মের ভিত্তিতে খুন, গণহত্যা, হিন্দু নিধন। বাংলা, গুজরাট, উত্তরপ্রদেশের এই 3 মহিলার চোখের জল থামছে না। আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও 2টো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। কেউ চা খাচ্ছিলেন, কেউ ম্যাগি, কেউ পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। बस मैंने मैगी का ऑर्डर दिया और मैं और शुभम बैठ के मैगी खाने जा रहे थे। उतनी देर में एक बंदा पीछे से आया और उसने गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान। मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। जैसे हमें पता ही नहीं, हम पीछे पलट के देखे हो क्या रहा है, हम उसकी तरफ स्माइल करके पूछे भैया क्या हुआ, यार हिंदू है मुसलमान। मैंने कहा हिंदू, मार दिया, मार दिया। पहली गन उसी पे चलाई, उसके बाद 70 लोगों को मार दिया। क्यों मार दिया? हमारे सामने जो एक बंदा था उसने ये बोला हिंदू एक तरफ हो जाओ, मुसलमान एक तरफ हो जाओ। फिर उसने बोला कलाम, तो जो मुसलमान थे उसने बोला कि मुस्लिम, फिर उसने बोला कलाम, फिर मुस्लिम, फिर कलाम, फिर मुस्लिम। जो उनका होगा कुछ, तो वो उसने पूछा, हिंदू को एक तरफ किया और जो भी हिंदू भाई थे सबको शूट कर दिया। এখন প্রশ্ন একটাই, এদের চোখের জলের প্রতিশোধ কিভাবে তুলবে মোদী সরকার? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার আশিস দত্তের কাছে আসবো। একেবারে স্পষ্ট প্রশ্ন যে এর আগে ভারতবর্ষ বহু জঙ্গিহানা দেখেছে, বহু জঙ্গিহানায় রক্তাক্ত হয়েছে, এলোপাথারি গুলি চলেছে, ব্রাশ ফায়ারিং যাকে বলে, সাধারণ মানুষ একেবারে সিভিলিয়ানরা অকারণে প্রাণ হারিয়েছেন। কিন্তু এইভাবে বিশেষ ধর্ম বেছে বেছে খুন করা, অর্থাৎ শুধু সন্ত্রাসবাদ নয়, ইসলামিক ফান্ডামেন্টালিজম কি কোথায় রন্ধে রন্ধে এই জঙ্গিহানার পিছনে জড়িয়ে আছে? একেবারে ঠিক কথা। আমরা একদিন জানতাম ইসলামিক টেররিজম, ইট ইজ ধর্মভিত্তিক, যে অনলি এগেনস্ট হিন্দুজ অর আদার রিলিজিয়ান্স, এটা গতকাল প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় কথা, আমরা এখন যুদ্ধের কথা বলছি। এখন নানা রকমের প্রপোজাল, আমি নানা রকমের প্রস্তাব শুনছি, কিন্তু আমি বলতে চাই, আমার বক্তব্য যে দুটোই নিউক্লিয়ার আর্মড নেশন বলে আমাদের কোনো ভয়ের কারণ নেই। কিন্তু অনেক দিন আগে যারা যুদ্ধের ব্যাপারে চিন্তাভাবনা করেছেন, ক্লজউইটস, ক্যাপ্টেন লিটল হার্ট, ওরা বলেছেন দের ইজ এ সেকেন্ড মেথড, ওয়ার বাই আদার মিনস। আর ওয়ার বাই আদার মিনস হচ্ছে গিয়ে যেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, ইকোনমিক স্যাংশন, choke their livelihood, ইন্ডাস ওয়াটার ট্রিটি অ্যাব্রোগেট করে। ওরা তার বদলায় ওরা বলছে যে সিমলা এগ্রিমেন্ট ওরা ক্যান্সেল করবে। ইট হ্যাজ গট নো ভ্যালিউ টুডে। সিমলা এগ্রিমেন্ট হয়েছিল 71 ওয়ারের পরে, দ্যাট অলসো আন্ডার এ ডিফারেন্ট গভর্নমেন্ট, ডিফারেন্ট প্রাইম মিনিস্টার হু গেভ এভরিথিং। এটা ইতিহাস বলে আসছে। আমরা হাজিপির নিয়েছিলাম, রক্ত দিয়ে হাজিপির হয়ে গেল। আমরা পাকিস্তানকে বিশ্বাস করে প্রত্যেকবার আমরা ভুল করেছি। কার্গিল ওয়ার হয়ে গেল, আমরা ওদের সঙ্গে, ওই দেশের সঙ্গে একটা ইয়ে ছিল যে আফটার এ সার্টেন পিরিয়ড, একটা সময়ের পরে যখন বরফ ইয়ে হয়ে যায়, বরফের জন্য লজিস্টিক্স প্রবলেম হয়ে যায়, সেনাকে ওখানে মেনটেন করা, ওদের রসদ জোগানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, দুটো দেশই সাফার করে। কিন্তু আমরা রেজাল্ট কি দেখলাম? এই কাফের নেশন, দে আর অল কাফের, তারা আমাদের বিট্রে করে দিল। ওদের যেটা জেনারেল রায়চৌধুরী বললেন, নন স্টেট অ্যাক্টার্স, নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ওখানে আমাদের বাংকারগুলো দখল করে ফেলেছিল। এখন ওরা মুশারফ হয়েছে ক্রোক,
He himself was a mujahid, by the way. He was not very popular. উনি পপুলার ছিলেন না, ওনাকে ওরা মুজাহিদ বলতো। সেই লোক আমাদের যে বিট্রে করলো তার কোনো রিপ্রাইজাল হয়নি। এতগুলো লোক মারা গেল বিকজ অফ ট্রাস্টিং পাকিস্তান অ্যান্ড নোবডি এলস। পাকিস্তানকে বিশ্বাস করে ভুল করেছি, ওদের সঙ্গে কোনো চুক্তির দরকার নেই, ওদের সঙ্গে কোনো কিছু দরকার নেই। ইউ স্টাপ দ্যাট নেশন টু ডেথ। এক্ষুনি ব্রিগেডিয়ার দেবাশিস দাস বললেন আমাদের কোনো ডিপেন্ডেন্স নেই, আমরা ওয়ার্ল্ড মনিটারি ফান্ড থেকে কোনো সাহায্য নিই না। একদম। ব্রিগেডিয়ার দত্ত, এখানে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে মুভমেন্ট আজকে একেবারে সর্বোচ্চ সরকারি স্তরে দেখছি যে রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী গিয়ে আলোচনা করছেন, আগামীকাল সেনাপ্রধান যাচ্ছেন একেবারে স্পটে, এই মুভমেন্টের কি কোনো সামরিক তাৎপর্য আপনি দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় সামরিক তাৎপর্য আছে, কারণ আমাদের ওদের ডিপ্লোম্যাটিক আইসোলেশন হতে আরম্ভ করেছে। যদিও আমি আপনাদের একটা কথা বলতে চাই দর্শকদের, এই যে টাইমিং হলো, ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ এখানে এসছেন, আর 10 দিন পরে 30 তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হবে একদম। আর আপনারা অনেকে অ্যালিগেশন দিয়েছেন পাকিস্তানের জন্য, পাকিস্তানের কাশ্মীর পুলিশের কোনো ওখানে আমরা একজন পর্যটক বললেন কোনো পোস্টিং ছিল না, একদম সবাই এটা বলছেন। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করি, ইন্টেলিজেন্স ফেলিওর ইজ নট এ ওয়ান্স একটা ওয়ার্ডে কোনো স্টেটমেন্ট নয়, ইট হ্যাজ টু বি অ্যানালাইজ প্রপারলি। আমি অনেক চ্যানেলে শুনছি ইন্টেলিজেন্স ফেলিওর, হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, বাট হোয়াট ইজ দি চ্যানেল অফ রিপোর্টিং? একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে। যখন ভান্সের মতো লোক আসে, আমরা শিখেছিলাম এর আগে প্রেসিডেন্ট ভিজিটের সময়, সেগুলো তো ওরা স্টেট পুলিশ কিছুই করেনি। আমাদের দেশের মতো আমি জানতাম না, আমাদের স্টেট আমি জানতাম না। আরে ভাই, ও লোকটা আসবে তুমি জানো না? আগে একটা ডিকটাম ছিল, স্কটল্যান্ড ইয়ার্ডে বলতো যে দ্য বিট কনস্টেবল শুড নো এভরিথিং, হি ইজ রেসপন্সিবল 2 or 3 লোক্যালিটিস। আমাদের বিট কনস্টেবলরা কোথায়? তারা কেউ নেই ওখানে। একদম। ইজ ইট ডিউ টু ডিস্ট্রাস্ট অফ দি কাশ্মীর পুলিশ, অফ দেয়ার ওন পিপল? ওরা লোক লাঠেনি কেন? একদম। ধন্যবাদ ব্রিগেডিয়ার দত্ত। অসাধারণ একটা পয়েন্ট দিয়ে ব্রিগেডিয়ার দত্ত শেষ করলেন, সেটা হচ্ছে জাতীয় সুরক্ষার প্রশ্নে সমন্বয় কতটা জরুরি। এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমার পরের বক্তা বিমল শঙ্কর নন্দ, কিন্তু বিমলদার কাছে যাওয়ার আগে আমি প্রথম দিন থেকে আজ তৃতীয় দিন একেবারে স্পষ্ট করে দেখাচ্ছি যে কিভাবে প্রত্যেক পদে সিকিউরিটি ল্যাপসেস হয়েছে, কিভাবে সুরক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে আপোষ হয়েছে, কম্প্রোমাইজ রয়েছে। তার কারণ কেন্দ্রের সুরক্ষা বল, কোনো ধরনের কেন্দ্রীয় বাহিনী, সেনাবাহিনী, এমনকি জম্মু কাশ্মীর পুলিশ, তারাও ঘটনাস্থলে ছিল না। কোন ঘটনাস্থলে? কাশ্মীরের হৃদয়ে যে জায়গাটা এত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যেখানে প্রতিদিন কাশ্মীর সরকারের পরিসংখ্যান অনুযায়ী অন্তত 2500 মানুষ যান। আমার পরের প্রতিবেদন এই সিকিউরিটি ল্যাপসেস নিয়ে। अगर ये डेंजर जोन था तो किसी को ऊपर जाने ही क्यों दे रहे थे वो लोग? विदाउट परमिशन तो कोई ऊपर जा नहीं सकता था, आर्मी कैंप के सामने से ही सब जाते थे। শীতদানা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো একটা ছবি। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা শুধু 26টা মানুষের প্রাণ কাড়েনি, আরো অনেকগুলো মানুষের বুকে সারা জীবনের জন্য একটা ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে, মাথায় ভয় গেঁথে দিয়েছে। কিন্তু এর জন্য দায়ী কে? পেহেলগাঁওয়ের বৈশারণের মতো পর্যটকে ঠাসা একটা জায়গায় দিনে দুপুরে জঙ্গিরা ঢুকলো, বেছে বেছে হিন্দুদের আলাদা করলো, গুলি চালিয়ে হত্যা করলো, তারপর পালিয়ে গেল। मिलिटेंट्स हैं जिनकी संख्या 4 से 5 बताई गई थी, वो अंदर दाखिल हुए। उनमें से एक मिलिटेंट जो है वो इस गेट के सामने खड़ा रहा, गार्ड में रहा, और जो उसके 4 साथी थे वो अंदर गए। अंदर जाकर उन्होंने सभी जो पर्यटक हैं उनको अपने घेरे में लेकर अंधाधुंध फायरिंग की गई। হামলায় যাদের কাছের লোক প্রাণ হারিয়েছেন তারাই বলছেন সেখানে নিরাপত্তা বাহিনীর কারো দেখা মেলেনি। इतनी नजदीक से गोली मारी ना, मतलब 2 से 3 मिनट में सब खत्म। मुझे प्रॉब्लम मतलब ताजुब इस बात का है कि इतने सारे टूरिस्ट, वहाँ पे एक बंदा आर्मी या पुलिस का कोई नहीं था। आर्मी कैंप के सामने से ही सब जाते थे, तो उनको पता ही ना इतने टूरिस्ट ऊपर है, तो ऊपर कोई सिक्योरिटी नहीं, कोई पुलिस नहीं, कोई
हॉस्पिटलाइज कुछ नहीं, कोई मदद नहीं। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এত বড় ছক কষল, আর নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তার ঠেকানো গেল না কেন? 26টা মানুষের মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? গভর্নমেন্টের একটা টোটাল ফেইলিওর। তোমরা কি করছিলে? তোমরা জানো না যে 3টে জায়গা সবচেয়ে বেশি টুরিস্ট প্রোন এবং এখানেই এরা আসে। সুতরাং এইটা জানা সত্ত্বেও তোমরা কেন করনি? তোমরা কমপ্লাসেন্সিতে ভুগছিলে। আজকে ওরা মারলো, মেরে বীর দর্পে গেল, যাওয়ার সময় বললো মোদি কো বাতা দেনা। ইমিডিয়েটলি কেন চপারের রেকি এরিয়াল রেকি কেন করা হয়নি? হামলাকারী জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জঙ্গলে জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। আসিফ কুরেশি ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ব্যাপারটা খুব চেনা। কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা রাজ্যের ঘাড়ে দায় চাপাবেন, রাজ্যের দায়িত্বে যারা আছেন তারা কেন্দ্রের ঘাড়ে দায় চাপাবেন। আমি ইন্টেলিজেন্স ফেলিয়ারে যাচ্ছি না, কিন্তু এই ঘটনা কাশ্মীরের মতো জায়গায় কি করে ঘটতে পারে? কি করে অতজন মানুষ সম্পূর্ণ সুরক্ষাহীনভাবে এই ভয়ঙ্কর জঙ্গিদের এই সন্ত্রাসবাদের শিকার হতে পারেন? আমি এইখানে একটু ফ্ল্যাশব্যাকে যাব। মনে করুন 26/11, যারা বলছেন কেন্দ্রের দায় নেই, পুরোটাই রাজ্যের দায়, একেবারে স্পষ্ট করে ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী, তখন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে একেবারে স্পষ্ট প্রশ্ন করেছিলেন যে কোথায় কোথায় এই ধরনের ঘটনায় কেন্দ্রের দায় থাকে। জঙ্গিরা যে অনুপ্রবেশ করছে, জঙ্গিদের কাছে অস্ত্র পৌঁছচ্ছে, কোটি কোটি টাকা পৌঁছচ্ছে, সেগুলো সমস্ত একেবারে প্রধানমন্ত্রীর দায় বলে ভারতবর্ষের একটি রাজ্যের দাপুটে মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তৎকালীন সেই মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। আমি বিমলদার কাছে যাওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন দেখাবো। ये जो आतंकवादी है, ये नक्सलवादी है, उनके पास शस्त्र और बारूद कहां से आता है? पूरा मनी ट्रांजैक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है, आरबीआई के अंडर में है, बैंकों के माध्यम से होता है। क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है, राज्य उसमें कहीं बीच में नहीं आते, आप उसको क्यों नहीं रोकते हैं? कि विदेशों से घुसपैठ ही आते हैं, घुसपैठ ही आतंकवादियों के रूप में आते हैं, आतंकवादी घटनाएं करते हैं, भाग जाते हैं। प्रधानमंत्री जी आप मुझे बताइए, सीमाएं आपके हाथ में है, कोस्टल सिक्योरिटी आपके हाथ में है, बीएसएफ सेना सब आपके हाथ में है, नेवी आपके हाथ में है, ये विदेश से घुसपैठ के कैसे घुस जाते? অকাট্য যুক্তি, কিন্তু এই যুক্তিগুলো তো বর্তমান প্রধানমন্ত্রীর ওপরও বর্তায়। বিমল শঙ্কর নন্দ কি বলে? না সুমন, একটা কথা বলি, সেটা হচ্ছে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পর এই রাজ্যেও কি দোষ করেছে, কেন্দ্র কি দোষ করেছে, অন্তত এইরকম খেলায় আমরা যাইনি। আমরা কাশ্মীর সরকারকে, তার পুলিশকে কোনো দোষ দেওয়া এইসব করিনি। এখন ভালো করে অ্যানালাইজ করা হচ্ছে কোথায় সিকিউরিটি ল্যাপস হয়েছে এবং যাতে আগামী দিনে এটা না ঘটে। আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে মুম্বাইতে যেখানে অ্যাটাক হয়েছিল তার স্ট্র্যাটেজিক লোকেশন এবং কাশ্মীরের যেখানে অ্যাটাকটা হয়েছে পেহেলগাঁও, হয়তো তুমিও গেছো, আমিও একবার গেছি, তার স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কাশ্মীর এবং মুম্বাই এক জায়গার নয়, দুটোর পজিশনাল একটা ডিফারেন্স রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কাশ্মীরে একটা, সেই জন্যই তো বাহিনীর পেশাদারি আমি বলছি। আমি একটা কথা বলি, 2 বছর আগে আমি নিজে কাশ্মীর গিয়েছিলাম। যখন গিয়েছিলাম তার ঠিক আগের দিন ইয়াসিন মালিকের যাবজ্জীবন জেল হয়েছিল, আমি নিজেও একটু ভয় পেয়েছিলাম। আমি কাশ্মীরে বহু জায়গায় ঘুরে তার কোনো রকম প্রমাণ পাইনি। ফলে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ যখন হয় তখন মানুষকে একটু ব্রিদিং স্পেস দেওয়া হয়। আগের মতো একেবারে মানে প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকা, ইনসাস হাতে, রাইফেল হাতে সেনাবাহিনীর সংখ্যাটা কমিয়ে আনা হয়। কিন্তু বোঝা যাচ্ছে যে যখন কাশ্মীরে টেরোরিজম প্রায় শেষ হচ্ছে, এই টেরোরিস্টরা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, এটা অস্বীকার করার উপায় নেই। আবার আমি বলছি, আমি সিকিউরিটি ল্যাপস নিয়ে কোনো রকম এখানে ব্যাখ্যা দিতে আসিনি। কারণ হচ্ছে জায়গাটা একজন একটা বুলেট বিনিময় হয়নি, একজন সিকিউরিটি ছিলেন। আমি বলছি তো বারবার যে সেটা অ্যানালাইজ করতে হবে এবং কোথাও ল্যাপস থাকলে নিশ্চয়ই সেটা রেকটিফিকেশন করতে হবে। আমি কিন্তু কতগুলো কথা বলি, কাশ্মীরে বিগত 2014-15 সাল থেকে কতগুলো জিনিস খুব চোখে পড়ার মতো কমে গেছে। আগে পাথর মারা চলতো, পাথর মারা বন্ধ হয়েছে, প্রায় বন্ধ হয়ে গেছে। আগে এখানে সেখানে গুলি করে গাড়ি উড়িয়ে দেওয়া হতো, 2-1টা যে ঘটেনি তা নয়, পুলওয়ামা ঘটে বা এই ধরনের ঘটনা ঘটেছে।
তার ভয়ঙ্কর প্রত্যাঘাত ঘটেছে। আগে ওখানকার সিকিউরিটিদের বলা থাকতো, দেবাশিস বাবু কাশ্মীরে থাকলে হয়তো উনিও বলতে পারবেন, তাদের বলা হতো ওরা পাথর মারলেও তুমি কিচ্ছু বলবে না, গুলি চালাবে না। এখন পাথর মারলে বিনিময়ে গুলি চলে। আর আমি একজন আর্মি যিনি ওখানে বর্ডারে ছিলেন, ঠাট্টা করে পাকিস্তানিরা বলতো, ওরে আমাদের গুলি চালানোর নির্দেশ আমার পকেটে রয়েছে, তোমাদের তো গুলি চালানোর নির্দেশ দিল্লি থেকে আসবে, তারপর গুলি চালাবে। এত বেশি রেস্ট্রেন ওখানে আর্মিকে রাখতে হতো, কিন্তু এখন সেই রেস্ট্রেনও তুলে দেওয়া হয়েছে, ওরা গুলি চালালে তোমরা গুলি চালাও। কিন্তু তারপরও আমি বলবো যে সিকিউরিটি ল্যাপস থাকলে সেগুলো আমাদের বিচার করে দেখতে হবে। কিন্তু আমি কতগুলো কথা বলি, এই জিনিসটা যেটা গত দিন দেখলাম, এটা 88-89 থেকেই আসছে। তখন যে ধর্ম বেছে কি টেরোরিজম ছিল না, সমস্ত কাশ্মীর পণ্ডিতকে বার করে দেওয়া হয়েছে ওখান থেকে, তারা তো হিন্দু ছিল। এক, দ্বিতীয় কথা আমি আর একটা বইয়ের উল্লেখ করব, স্টেটমেন্টগুলোর মিল দেখো। সেটা হচ্ছে আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস বলে একটা বিখ্যাত বই আছে রাহুল পণ্ডিতের, একটু দেখে নেবে, বইটা নিশ্চয়ই পড়েছো। একটা জায়গায় আছে যে একজন কাশ্মীরি পণ্ডিতের কে খুন করার জন্য লোক এসছে, উনি টিনের মধ্যে ঢুকে গেছেন। পাশের বাড়ির লোক, যে লোকটার সঙ্গে চিরদিন তার পারস্পরিক পরিচিতি, সেই বাড়ির মহিলা দেখিয়ে দিয়েছে জঙ্গিকে, এই দেখো ও লুকিয়ে আছে, তাকে মার্ডার করলো। তার স্ত্রী বলল আমাকে মেরে দিয়ে যাও, বলল ওর বুকের ওপর পড়ে কাঁদো, তার জন্য তোমাকে বাঁচিয়ে গেলাম। সেই স্টেটমেন্টে এইটা মেলাও, যাও মোদিকে বলো তোমাকে মারবো না, তোমার স্বামীকে মেরে গেলাম। অর্থাৎ আরেকটা মেলাই, এই রকম একটা আবহে কিভাবে চেনা লোক অচেনা হয়ে যায়। আমি বলছি শামশেরগঞ্জে কি হয়েছে, পুলিশ যাদের গ্রেফতার করেছে প্রত্যেকের বাড়ি 200 মিটারের মধ্যে, কাঁদতে কাঁদতে মহিলারা বক্তব্য রাখছেন যে যাকে ঈদের দিন যার বাড়িতে নেমন্তন্ন খেয়েছি সে খুন করতে আসছে। আরো একটা কথা বলেছেন মহিলারা, 14, 15, 16 বছরের ছেলেরা বলেছে রেপ করতে দে তোর হাজবেন্ডকে ছেড়ে দেবো। স্টেটমেন্টগুলো মেলাতে হবে। অর্থাৎ এই যে আমাদের একটা অদ্ভুত সতীপনা ছিল না, যে টেরোরিজমের কোনো ধর্ম নেই, টেরোরিজমের ধর্ম আছে, মানতে হবে। ইসলামিক ফান্ডামেন্টালিজম গোটা পৃথিবীর সামনে ভয়াবহ বিপদ, নইলে হিন্দুদের বেছে বেছে ওটা মারে না, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং এটা স্বীকার করিনি বলে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। আজকে এটা স্বীকার আমরা মেনেছি, মানুষ বুঝতে পেরেছে, কারণ হিন্দু বেছে বেছে হত্যা করা হয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভারত সরকার জবাব দেবে, এবং সেই জবাব দেওয়ার প্রক্রিয়াটা শুধু দাঁড়িয়ে 4টে গুলি করলে হয় না। জবাব দেওয়ার প্রক্রিয়াটা 2জন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিশিষ্ট মানুষ বলে গেছেন, যে প্রথম হচ্ছে ভাতে মারা। ওই ভাতে মারার প্রক্রিয়াটা শুরু হবে। এমনিতে পাকিস্তান প্রায় টুকরো টুকরো হওয়ার পথে, যার 3.5-4 বিলিয়ন ফরেন রিজার্ভ থাকে, 2 দিন যুদ্ধ করতে পারবে না। ইতিমধ্যেই একটা বড় অংশ বালুচিস্তান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারপর যদি সিন্ধু নদীর জল না পায়, চীনের সাহায্য পেলে, চীনের সাহায্য আমার মনে হয় না, কারণ চীন আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান একটি দেশ। চীন কখনো খুব একটা হাত পোড়ায় না। চীন দেখে যে যদি ওর ক্ষতি হবে, পাকিস্তানকে লাথি মেরে সমুদ্রে ফেলে দিতে তার 2 দিনও লাগবে না। ফলে পাকিস্তান কিন্তু বিপদে আছে। আঘাত করার এটাই পরিণতি, কিন্তু দুঃখ তাতে 28টা পর্যটকের জীবনটা চলে গেল। আমাদের দেখতে হবে আগামী দিনে এই ঘটনা যেন না ঘটে। এবং এই একটু আগে এই স্থানীয় তৃণমূল কংগ্রেসের একজন নেতার নাম দেখালে, আমি শুধু একটাই কথা বলবো, যে স্টুপিডিটির একটা সীমা আছে, মুখ যেন একটু বন্ধ করে এই সমস্ত এই লোকগুলো যেন বন্ধ করে। বিমলদাকে ধন্যবাদ। বিমলদা বলছেন স্টেটমেন্টগুলো মেলাতে হবে। আমার বক্তব্য সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদ তার অবশ্যই ধর্ম হয়, এবং সমস্ত ধর্ম নির্বিশেষে কেন সন্ত্রাসবাদের নিন্দা করা হবে না। 20 বছর ধরে এবিপি আনন্দ ঠিক এই কাজটাই করে যাচ্ছে। দেখুন, এই সন্ত্রাসবাদ কিন্তু কাউকে ছাড়ে না। এই সন্ত্রাসবাদের বলি হচ্ছে কাফের বলে আখ্যা দিয়ে ওই সাহসী টাট্টুওয়ালা, যাকে একেবারে মানে গুলিতে ঝাঁঝরা করে দিল এই জঙ্গিরা। আর এই জঙ্গিদের খোঁজার অভিযানে যখন উধামপুরে আমাদের নদিয়ার ছেলে ফোর্সের স্পেশাল ফোর্সের কমান্ডার ঝন্টু আলী শেখ, তার জীবনটাও এই জঙ্গিরা কেড়ে নিল। ওই যে বুলেটগুলো বেরোচ্ছে, সেই বুলেট কিন্তু আমি আবার বলছি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে গোটা দেশের। এবং এই যাদের এই 26টা প্রাণ চলে গেল, কি জবাব দেয়া হবে তাদের চোখের জলের। অধীর আগ্রহে তারা এর কি বিচার হবে, রাষ্ট্র কি করছে সেই দিকে নজর রাখছে। আমার পরের প্রতিবেদন এই 2জন মানুষকে নিয়ে, একজন কাশ্মীরের আর একজন নদিয়ার। কোথাও একজন একেবারে মিলে গেছে ওই বুলেটের অভিঘাতে। বলছে যে
কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। হ্যাঁ, ঠিক এভাবেই মঙ্গলবার পেহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। নিহত 26 জনের মধ্যে 25 জনই হিন্দু পর্যটক। জঙ্গিদের হাতের বন্দুক কেড়ে নিয়ে হিন্দু পর্যটকদের বাঁচানোর চেষ্টা করায় কাফের আখ্যা দিয়ে হতদরিদ্র মুসলিম শহীদ সৈয়দ আদিল হোসেনকেও খুন করে জঙ্গিরা। আর এরই মধ্যে কাশ্মীরে জঙ্গিদের খুঁজে বের করে নিকেশ করার অভিযানে নেমে শহীদ হলেন স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ। দেশ রক্ষা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেলেন নদিয়া তেহট্টের এই বীর জওয়ান। ছেলেকে হারিয়ে কেঁদেই চলেছেন বাবা, কষ্ট করে বড় করেছিলেন। সুবার আলী শেখের বড় ছেলে সেনাবাহিনীতে, ছোট ছেলেও সেই পথেই হেঁটেছিলেন, তাকেই শেষ করে দিল জঙ্গিরা। বাড়ি এসে আমাকে সময় সান্ত্বনা দিয়েছে, আমার ছেলের হাতে গুলি লেগেছে। আমি তাহলে আল্লাহ আমার ছেলে ভালো, তুই আমার ছেলে ভালো থাক। আর আমি জানতে পারছি আমার ছেলে নেই, আমার ছেলে নেই, খুব কষ্ট করে মানুষ করছে। 14 বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন ঝন্টু আলী শেখ। 1.5 বছর আগে তার পোস্টিং হয় কাশ্মীরে, সেখানেই শহীদ হলেন। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বটম লাইন খুব পরিষ্কার, সন্ত্রাসবাদে ভারতের রক্ত ঝরে, ভারতীয়দের রক্ত ঝরে। ঠিক এইখান থেকে আমি প্রধানমন্ত্রী, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন, প্রধানমন্ত্রী যে আজকে বলেছেন তাতে অনেকে মিলিটারি অ্যাকশনের জন্য ওয়েট করছেন, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাকশন, যেটা দেবাশিসদা সঠিকভাবেই বলেছেন যে গতকাল পুরো দমে শুরু হয়ে গেছে, ঠিক কোথায় কোথায় কূটনৈতিকভাবে ভারত একেবারে তাদের প্রত্যাঘাত শুরু করেছে আমাদের দেশ, দেখাবো। কূটনৈতিক দিক থেকে প্রতিবেশী রাষ্ট্রকে আরো চাপে রাখতে বৃহস্পতিবার সাউথ ব্লকে প্রায় 2 ডজন দেশের রাষ্ট্রদূতদের ডেকে গোটা ঘটনা সম্পর্কে জানানো হলো। বৈঠকে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানির রাষ্ট্রদূতরা। তাৎপর্যপূর্ণভাবে ভারতের থেকে পাকিস্তানের সঙ্গে বেশি সুসম্পর্ক থাকলেও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত, বৈঠকে ছিলেন কানাডার রাষ্ট্রদূত। বুধবারে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলের ঘোষণা করেছিল ভারত। জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবিবার পর্যন্ত তাদের ভিসার মেয়াদ থাকবে। আর যারা মেডিকেল ভিসা এসেছেন তাদের ভিসার মেয়াদ থাকবে 29 এপ্রিল পর্যন্ত। এরই সঙ্গে এবার পাকিস্তান থেকেও ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দিল দিল্লি। যত দ্রুত সম্ভব পাকিস্তান থেকে ফিরে আসতে বলা হয়েছে তাদের। এদিকে বুধবার রাতেই দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে তলব করা হয়। সূত্রের দাবি তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করার নোট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে দিল্লিতে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভও দেখানো হয়। ভারতের একের পর এক পদক্ষেপে এমনিতেই ভীত পাকিস্তান। যদিও সূত্রের খবর, পাল্টা হিসেবে নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের অনুমতি বাতিল করেছে তারা। শিবাশিস মৌলিক, আবির দত্ত ও ঝিলাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। একেবারে খানিকক্ষণ আগে সেই সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে। রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খার্গে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাই গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমি কেন্দ্রের সঙ্গে আছি, আমরা জঙ্গিদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে দেশকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর উচিত সব দলের প্রধানদের নিয়ে বৈঠক ডাকা। আমি নিঃসন্দেহে অর্ণবের কাছে যাব, কিন্তু তার আগে এইমাত্র সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে, কি হলো সেখানে দেখাবো আপনাদের। সকালে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা, आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বিকেলে রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী, সন্ধ্যায় সর্বদল বৈঠক। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে সর্বদল বৈঠকে কেন্দ্রের পাশে থাকার আশ্বাস দিল বিরোধী দলগুলো। कंडेम किया है सबने जो हुआ है और पूरी सपोर्ट किया ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन नहीं। সূত্রের দাবি, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বদল বৈঠকে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের সঙ্গে আছি। জঙ্গিদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর উচিত সব দলের প্রধানদের নিয়ে বৈঠক ডাকা। सबने अपना चिंता जताया है, सब पॉलिटिकल पार्टी ने अपने अपने विचार को रखा। সূত্রের দাবি, বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পেহেলগাঁওয়ের মতো টুরিস্ট স্পটে নিরাপত্তা বাহিনী ছিল না কেন?
বিজেপি এটাকে হিন্দু মুসলিম ইস্যু করে তুলছে কেন? কেন্দ্রের শাসক দলের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। The spirit was good. Security lapses were discussed, but assured the government that all political parties will stand by the government, whatever decisions they can take for the interest of the country. একটা দুর্ঘটনা ঘটেছে, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা আক্রান্ত হয়েছে। এখন রাজনৈতিক মতভেদ নির্বিশেষে বিভাজনের ঊর্ধ্বে উঠে সমস্ত দেশকে এক হয়ে এই ধর্মান্ধ মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ একটি সর্বদল বৈঠক ডেকেছিলেন, যেখানে পেহেলগাঁওয়ের ঘটনাকে জঘন্য এবং অমানবিক আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সেখানে বলা হয়, পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে আমরা বিস্মিত এবং শোকাহত। আমরা দ্ব্যর্থহীনভাবে এই জঘন্য এবং অমানবিক ঘটনার কঠোরতম নিন্দা করছি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার বিস্ময় হচ্ছে এই নিন্দা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে। আমি বলছি যে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে, এই সাধারণ সত্যটা, এটার মধ্যে কোনো রকম যারা যারা স্বামী হারিয়েছেন প্রত্যেকে, যারা প্রত্যক্ষদর্শী প্রত্যেকে একটা বয়ান দিচ্ছেন, কিন্তু কোথাও কি এই রাজ্যের শাসক দল এটা নিয়ে ডিফেন্সিভ? আর যদি হয় কেন? ঠিক এই প্রশ্নে আমি অর্ণবের কাছে আসবো, তার কারণ প্রশ্নটা পরিষ্কার। যখন রাজস্থানের পেহেলু খান হয়, একটার পর একটা ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠানে অর্ণবরা, এমনকি তখন নেতামন্ত্রীরা আসতেন, বারবার সুর চড়াতেন। ইউপিতে যখন মোহাম্মদ আকলাকের ঘটনা হতো বারবার গলা তুলতেন, এবং মালগাঁওয়ের ঘটনায় বারবার গলা তুলতেন, এবং একেবারে স্পষ্ট ভাষায় বলতেন যে হিন্দু মৌলবাদ। কখনো একবারের জন্য বলতেন না যে এই ঘটনাগুলোতে সন্ত্রাসবাদের ধর্ম হয় না। কিন্তু কি বিস্ময়কর এখন, এবং একটা ঘটনা তো আমার খুব স্পষ্ট মনে আছে, আমি এই অনুষ্ঠানে বেশি সময় নিতে চাই না। 15 বছরের একটি ছেলে আসগার আনসারি, ঝাড়খণ্ডে, আমি বিস্মিত যে জাতীয় সংবাদ মাধ্যমে প্রায় ঘটনাটা উঠেই আসেনি, বিশ্বনাথ দা মনে থাকবে, দিনের পর দিন 2017 সালে আমরা শো করেছি। তখন বারবার তৃণমূল নেতারা খুব স্পষ্ট করে বলতেন যে এই সংখ্যাগুরু সন্ত্রাসের মতো বিপজ্জনক মারাত্মক জিনিস হয় না। এবং সংখ্যাগুরু সন্ত্রাসকে আমি যদি ক্রিটিসাইজ করি, আমি যদি কন্ডেম করি, একই ভাষায় সংখ্যালঘুর সন্ত্রাসকেও, সব ধরনের সব ধর্মের সন্ত্রাসকে একভাবে কেন সমালোচনা করা যাবে না? আমি দ্রুত আপনাদের একটু মনে করিয়ে দেবো, খুব ছোট্ট একটা অংশ। 2017 29 জুন এই আসগার আনসারি, ঝাড়খণ্ডের 15 বছরের একটি ছেলে পিটিয়ে মারা হয়েছিল। ঠিক কী বলেছিলাম আমরা? দেখুন পার্থবাবু, আমি রাজুর সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত যে পাকিস্তানে যেটা চলে সেটা হচ্ছে সংখ্যাগুরুর সন্ত্রাস। আমি সেই সংখ্যাগুরুর সন্ত্রাসটাকে ভারতবর্ষে করে এটাকে আরেকটা পাকিস্তান বানাবো? এক। দুই হচ্ছে মানুষের প্রাণের মূল্য এখানে মনুষ্যতর জীবের প্রাণের মূল্য থেকে কম। একটা 15 বছরের ছেলেকে পিটিয়ে আমি মেরে ফেলতে পারবো, এবং তারপরে 500 জন দেখলেও আমি কোনো সাক্ষী, কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না। কোথায় যাচ্ছি? এই মুহূর্তে পিটিআই জানাচ্ছে আসগার আনসারি হচ্ছে সেই ভদ্রলোকের নাম যাকে তার ব্যাগে গোমাংস আছে এই সন্দেহে ঝাড়খণ্ডে পিটিয়ে মারা হয়েছে, পিটিআই জানাচ্ছে। আমি অর্ণবের কাছে আসবো, কেন সব ধর্মের সমস্ত মৌলবাদকে একই সঙ্গে একই ভাষায় শাসক দল নিন্দা করতে পারছে না? না সুমন, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে মানে র্যাডিক্যাল ইসলাম মানে সবচেয়ে বেশি অসহিষ্ণুতা এই র্যাডিক্যাল ইসলামের মধ্যে রয়েছে। কিন্তু শুধুমাত্র সংখ্যালঘুর উপর যে এরা আক্রমণ করে তা না। তাহলে আমরা যখন সালমান রুশদির উপর যখন হামলা হয় তখন তো সেটা তাদের নিজেদের ধর্মের মধ্যেই, যারা কিনা তাদের যে মানে র্যাডিক্যালিজম বা তাদের মত থেকে একটু আলাদা, তাদের উপর তুমি দেখো না, টাট্টুওয়ালা তো নিরস্ত্র ছিল, সে সামান্য বাধা দিতে চেয়েছে, তাকে ঝাঁঝরা করে দিয়েছে। জুনেদ, তারপর হচ্ছে ঝাড়খণ্ডের এই ছেলেকে নাম বললেন, আমি ইকুয়ালি একই সঙ্গে বলবো যে ধরুন আমাদের ভারতবর্ষে গৌরী লঙ্কেশকে কারা মারলো, নরেন্দ্র দাভোলকরকে কারা মারলো, গোবিন্দ পানসারেকে কারা মারলো, কালবুর্গিকে কারা মারলো, যারা মেরেছিল তারা তো এখানকার সংখ্যাগরিষ্ঠ যে মৌলবাদ তারাই, অর্থাৎ হিন্দু মৌলবাদ, তারাও কিন্তু একই রকম অসহিষ্ণুতা আমরা কিন্তু তাদের মধ্যেও দেখতে পেয়েছি। তার মানেটা হচ্ছে যে এক্ষেত্রে যেমন আমরা মানে নিন্দে করব এবং একই সঙ্গে অ্যাকশন নেব যে ইসলামিক মৌলবাদের মধ্যে যে খারাপ দিকগুলো, ঠিক তেমনইভাবে যেহেতু ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দুরা এবং হিন্দু মৌলবাদ এখানে ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে, ইকুয়ালি তার বিরুদ্ধেও আমরা একই। কিন্তু ইকুয়ালি শব্দটাই কি হচ্ছে, কটা মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস
কংগ্রেস, হাতে গোনা যায়। অথচ যাদের এই রাজ্যে বিরাট রাজনৈতিক ক্ষমতা নেই, কংগ্রেস বামেরা জেলায় জেলায় মিটিং করেছে, বিজেপি তো পরের পর মিছিল বের করছে এই ইস্যুতে তৃণমূলের হাতে গোলা মিছিল বেরিয়েছে, ওই সেই প্রতিবাদ তো হচ্ছে না। একই সঙ্গে এটাও বলবো যে দেখুন আজকে যে 26 জন মারা গিয়েছে বলে আমরা এত রকম অ্যাকশন নেওয়া হবে, কূটনৈতিক অ্যাকশন নেওয়া হবে, সামরিক অ্যাকশন নেওয়া হবে, সমস্ত কিছু আমরা শুনছি, কিন্তু একই সঙ্গে এটাও তো মনে রাখতে হবে যে 370 ধারা হটিয়ে দেওয়ার পর, একটার পর একটা হামলা হয়ে যাওয়ার পর, যখন শান্ত হয়ে এসেছিল কাশ্মীর, আস্তে আস্তে কিন্তু কোভিডের পর থেকে হামলা হচ্ছিল। সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, 23 সালে হামলা হয়েছে, 24 সালে হামলা হয়েছে। অর্থাৎ হামলার সিগন্যাল যে ছিল না এরকম কিন্তু নয়, এরকম যে ঘটনা ঘটতে পারে, সে এরকম ইন্টেলিজেন্স ফেলিওরটা হলো কেন? এটা কি এই জন্য হলো যে এর মধ্য দিয়ে কোথাও একটা এই যে হিন্দু মুসলমান বাইনারি করা, এই বাইনারিকে তৈরি করে তার কোথাও একটা ডিভিডেন্ড পাওয়া যায়, সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ তার যে রাজনৈতিক ডিভিডেন্ড পেতে পারে। এবছরে বিহারে ভোট আছে, সামনের বছর পশ্চিমবঙ্গে ভোট আছে, কোথাও কি একটা ডিভিডেন্ড পেতে পাওয়া যেতে পারে, এরকম কি একটা ভাবনা করা? ইন্টেলিজেন্স ফেলিয়ারে ঠিক আছে, কিন্তু আমি বলছি হিন্দুদের জন্য রাস্তায় নামতে তৃণমূলের আপত্তি কোথায়? না বলছি যে কোনটা সংখ্যার দিক থেকে আপনি কোনটা বড় করে দেখবেন, মানে আমি বলছি যে এই সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ ভারতবর্ষে তার যে শক্তি আর সংখ্যালঘিষ্ঠের যে মৌলবাদ তার শক্তিকে এই ভেদাভেদ করাটাই তো আমার বিরুদ্ধে আমার প্রতিবাদ। মানছি, এবং সর্বধর্ম মানে মিছিল তো হয়েছে আমাদের, যখন বাংলাদেশের ঘটনা ঘটছে আমাদের এখানে হয়েছে, মানে খ্রিস্টান মুসলিম হিন্দু সবাইকে নিয়ে মিছিল হয়েছে রাস্তায়, দলীয়ভাবে হয়তো হয়নি, কিন্তু সমস্ত ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে নিয়ে মিছিল হয়েছে। আমি বলছি মুর্শিদাবাদের বাড়ির লোকেদের, যে বাবা ছেলে মারা গেলেন, বাড়ির লোকেদের বক্তব্য 4 ঘন্টা পর পুলিশ এসছে, আমি বলছি সেটাও তাহলে ভোটের জন্য? তোমারই যুক্তি অনুযায়ী আমরা তো এতবার করে কথা বলেছি, সেইখানে যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে এবং সেইখানে যে ধরনের মানে ষড়যন্ত্র, যে না দেরি করে যাওয়াটা তো বলছি, দেরি করে যাওয়াটা কি ওই একই কারণে? দেরি করে যাওয়াটা মানে কি, মানে আমি তো অন্তত 6টা এন্ট্রি পয়েন্টে আটকানো হয়েছিল পুলিশকে, এবং একেবারে পুরো স্ট্র্যাটেজিক্যালি আটকানো হয়েছিল, এবং সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে, নিশ্চিত পুলিশ ব্যর্থ হয়েছে, কিন্তু সেখানে বাইরে থেকে যে সমস্ত শক্তিগুলো কাজ করেছিল, মানে দেশের বাইরে থেকেও যেমন শক্তি কাজ করেছে, দেশের মধ্যে থেকেও কাজ করেছে, ঝাড়খণ্ড মহারাষ্ট্র থেকে ফোর্স এসছে, ধরা পড়েছে, আপনি মনে করে দেখুন ওড়িশা থেকে 6 জন ধরা পড়েছে, যারা ধরা পড়েছে তার মধ্যে 150 জন হিন্দিভাষী, এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ যারা ধরা পড়েছে তারা সকলেই যে ওখানকার লোকাল লোক নয়, লোকাল লোকরা ওর মধ্যে যুক্ত ছিল, কিন্তু বাইরের লোকও তার মধ্যে যুক্ত ছিল। কিন্তু এই খুনের জন্য পুলিশ যাদের ধরেছে পশ্চিমবঙ্গে, এই রাজ্যের পুলিশই যাদের ধরেছে, আমি বললাম তো তার সর্বোচ্চ বাড়ির দূরত্ব হচ্ছে 200 মিটার। শঙ্কুদেব পান্না। আচ্ছা, প্রথমেই আমি একটা কথা বলতে চাই, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার বাড়ি কালীঘাট থেকে ঢিলছোড়া দূরত্ব হচ্ছে বৈষ্ণবঘাটা, আর একটু দূরে হয়তো বেহালা। এই দুটো বাড়ির কোনো বাড়িতেই তার যাওয়ার সময় হয়নি, এবং পুরুলিয়া না হলে একটু দূরে ছেড়ে দিন। শুনুন, সেই পাঠানোর গল্পটা বলে দিয়েই শেষ করে দেবো। তো আমি বলতে চাই, এই রাত্রে আমি দেখলাম অরূপবাবু ওনার বাড়িতে গেলেন, ফোনে কি সব কথা বললেন, তারপর সেই ভদ্রমহিলার ফোন নাম্বার জোগাড় করে আমরা কথা বললাম, তখন তিনি বলছেন কেউ সাহায্য করার নেই কাশ্মীরে। সেই রাতে হচ্ছে বিরোধী দলনেতার নির্দেশে আমরা কাশ্মীর গেলাম, কাশ্মীরে সকালবেলা তার মৃতদেহ, বাকিদের মৃতদেহ সব অ্যারেঞ্জমেন্ট করে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত আনলাম। দিল্লি এয়ারপোর্টে এখানে ঘোষণা করেছিলেন আগের দিন রাত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাংলা সরকারের রেসিডেন্ট কমিশনার গিয়ে অ্যাটেন্ড করবেন। এয়ারপোর্টে কারুর দেখা নেই রে, কারুর দেখা নেই। আপনাকে বললে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তো দেখলাম কফি নিয়ে যাচ্ছেন, এয়ারপোর্টে পৌঁছলেন, পৌঁছে প্রায় কোনোভাবে লোকজন লাগিয়ে যাতে কফিনটা বগল দাবা করে রাজনীতি করা যায় তার চেষ্টা করলেন, কিন্তু মনে হয় ততক্ষণে ফোন এসে গেছে যে বেশি বাড়াবাড়ি করো না, ওরা বাইরে প্রেসে যা সব বলছে হিন্দুরা আক্রান্ত হয়েছে, এসবকে সাপোর্ট করে দিলে 30% ভোট চলে যাবে। আমরা তো দেখলাম আমি আর একলাই শেষ করিনি, অনেকটা বলবে, অনেক গল্প বলবে, শুনে নিন না। এখানে যদি শেষ হয়ে যেত আমি খুশি হয়ে যেতাম। আজকে নাটকের জবনিকা পতন করে দিয়েছেন যিনি, তার নাম কুণাল ঘোষ। এই পুরো এপিসোডে যেখানে দল সরাসরি বলছে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই ঠিক, কুণাল ঘোষ দায়িত্ব নিয়ে যে কথা বলছেন তাতে মনে হচ্ছে অ্যাক্ট লাইক আ পাকিস্তানের এজেন্ট। আমি সরাসরি অভিযোগ করছি, এরা বিএসএফ এর বিরুদ্ধে বলেন, এরা আজকে দেশে, আমি আমায় মার্জনা করবেন, না আমাকে মার্জনা করবেন, আমি এর জন্য আপনি আমার কাছে যা খুশি ব্যবস্থা নিন। আমি ব্যক্তিগতভাবে কুণালদাকে সম্মান রাখি, কিন্তু কুণালদা আজকে যে কথা বলছেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন রুচিশীল দায়িত্বশীল রাজনৈতিক নেতা বলতে পারেন না, এটা দেশের বিরোধিতা করে। 26/11 পর
সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিবরাজ পাতিল, কি করেছিলেন? পদত্যাগ করেছিলেন। সেই সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গেছিলেন বিলাস। আমি শুধু অর্ণবের আমি শুধু যোগ করি, যা হাত পাছড়া আমরা দেখছি, যে হাত পাছড়া আমরা সেখানে কোথাও মনে হচ্ছে যে সত্যি যাচ্ছেন ওই বাচ্চাটা বাবা দাঁড়িয়েছে তো, উনি যেটা করছেন সেটা কেন জাননি? দেখেন কেন জাননি? এরা উত্তর দিন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নেই ওই পরিবারে বলছেন? এই যে নাটকটা কে করছে? করছে হচ্ছে স্পষ্ট হয়েছে সুমনদা একজন সরকারি অফিসার দিল্লি এয়ারপোর্ট থেকে তাদের অ্যাসিস্ট করেননি, একজন গভর্নমেন্ট অফিসার। শুধুমাত্র এখানে আজকে পুরো লোকজন নিয়ে দুজন মন্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এয়ারপোর্টে, যাতে এই পরিবারগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা যায়। আমার প্রশ্ন আপনার কাছে, বিতানের বাড়ির সামনে এত পুলিশ পাহারা কেন? কেন কাউকে দেখা করতে হলে তাদের বাড়িতে 300 বার সময় নিতে হচ্ছে? কেন কুণাল ঘোষকে টুইট করে বলতে হচ্ছে তাদের পরিবারে গন্ডগোল রয়েছে, ঝামেলা রয়েছে? এবং সন্তানকে ওখান থেকে হাইজ্যাক করেছে কে? করে ক্যামেরার সামনে নাটকটা করেছে যে হিন্দু হয়ে মারা গেছেন। অর্ণব মনে করিয়ে দিল খুব স্পষ্ট করে শিবরাজ পাতিলের কথা। 26/11 পর এই রাজনীতি কোথায় যেতে পারে খুব সহজে বলল। পদত্যাগ করতে হয়েছিল এমনি নয়, তার কারণ দিনের মধ্যে একাধিকবার ওই রকম একটা পরিস্থিতিতে তাকে দেখা গেছিল ক্যামেরার সামনে আসছেন, প্রত্যেকবার আলাদা আলাদা স্যুটে, একটার পর একটা স্যুট চেঞ্জ করেছিলেন শিবরাজ পাতিল। দেশ জুড়ে বিতর্ক এবং প্রবল সমালোচনার মুখে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলকে পদত্যাগ করতে হয়। আমি ঠিক এইখান থেকে একেবারে স্পষ্ট কাশ্মীরে চলে যাব আমার সহকর্মী বিজেন্দ্র সিংহের কাছে। বিজেন্দ্র, নিঃসন্দেহে কাশ্মীরের ছবিটা পাল্টাচ্ছে। আর্ম ফোর্সের যে অ্যাক্টিভিটি সেটা আবার ফিরে এসছে। এই খানিকক্ষণ আগে বিমলদা ছিলেন, তিনি বলছিলেন যে ক্রমশ যেটা কমে গেছিল। আগামীকাল আর কয়েক ঘন্টার মধ্যে ভারতবর্ষের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পেহেলগাঁওতে একেবারে স্পটে যাবেন। সেনাবাহিনীর সেই যে পুরনো সুরক্ষা ব্যবস্থা, বারবার রাস্তাঘাট শুনছান, সেইখানে সেনাবাহিনীর একটার পর একটা গাড়ি, সেই ছবি সকাল থেকে তুমি দেখাচ্ছ। এই মুহূর্তে আজকের আর কয়েক ঘন্টার মধ্যে ভারতবর্ষের আর্মি চিফ সেখানে পৌঁছবেন। কি প্রস্তুতি দেখছো? ছবিটা ঠিক কীরকম? দেখো সুমনদা, এই মুহূর্তে পেহেলগাম টাউন যেটা রয়েছে সেখানে আমি রয়েছি, এটা মেন মার্কেট, পুরো শুনশান রয়েছে, কারফিউর মতন পরিস্থিতি রয়েছে এখানে, এবং ট্যুরিস্ট ড্রিভেন পুরো ইকোনমি যেটা কাশ্মীরে রয়েছে, সেই জায়গায় যদি ট্যুরিস্ট না থাকে তো এই ধরনের কারফিউ আমরা দেখব। আজকে সিকিউরিটি বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পেহেলগাম টাউনে দেখো সিকিউরিটি ডিপ্লয় করা হয়েছে। সন্ধ্যাবেলা থেকে যেই মার্কেটে এত মানুষ থাকতেন, গিজগিজ করতো, এখানে গাড়ি থাকতো, তারা বলছিলেন কি এখানে গাড়ি দাঁড়ানোর জায়গা থাকতো না, সব দোকানপাট বন্ধ রয়েছে। এবং যেটা আগে আমরা দেখতাম কাশ্মীরে সন্ধ্যা হলেই কারফিউ থাকবে, কেউ বাড়ি থেকে বেরোবে না, সেই পরিস্থিতি সেইরকম একটা পরিস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছি। শুধু পেহেলগামে নয়, শ্রীনগরের বিভিন্ন এলাকায় দেখেছি, গুলমার্গে একই পরিস্থিতি রয়েছে, সোনমার্গে রয়েছে, যেখানে ট্যুরিস্টই নেই। যেই পরশু যে ঘটনা ঘটেছিল, যতটা ট্যুরিস্ট ছিলেন সবাই ক্যান্সেল করেছেন যারা আসছিলেন, এবং যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে কাশ্মীর ছেড়েছেন। সেক্ষেত্রে একই আমরা পুরনো চিত্রটা হয়তো আবার দেখতে যাচ্ছি, যেখানে একটা ভারত সরকার প্রস্তুতি নিচ্ছে অন্য পদক্ষেপগুলো নেওয়ার জন্য। আগামীকাল সেনা চিফ আসবেন, তিনি পেহেলগামেও আসবেন। তবে শুধু পেহেলগাম যে মেসেজটা যে গেছে পুরো দেশ জুড়ে, তার কিন্তু একটা প্রতিক্রিয়া স্টার্ট হয়েছে, এবং ভারত সরকারের তরফ থেকে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী আজকে বলেছেন, তার পরিপ্রেক্ষিতে পুরো কাশ্মীর ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি খুবই হাই অ্যালার্টে রয়েছে। এবং এই মুহূর্তে পেহেলগাম টাউনে আমরা দেখতে চাইছি 100 মিটার দূর করে শুধু সিকিউরিটি ডিপ্লয় করা হয়েছে। কাউকে রাস্তায় যদি দেখছেন তারা জিজ্ঞেস করছেন কি কেন আপনারা এখানে এসছেন। এই চিত্রটা আমরা 90s কাশ্মীরে দেখেছিলাম, আর্লি 20s এটা দেখা যাচ্ছিল, কিন্তু এই পেহেলগামের এই ঘটনার পর থেকে গত দুদিন ধরে আমি কাশ্মীরে কিন্তু একই চিত্র আবার দেখছি। সেই চিত্রটা আবার ফিরে আসছে, ট্যুরিস্টহীন হয়ে গেছে ট্যুরিজম স্পটগুলো, এবং সিকিউরিটি ডিপ্লয়মেন্ট বেড়ে গেছে। বিজন, এইটার কথার সূত্র ধরে আমি আমার দ্বিতীয় প্রশ্নে আসবো। সেটা হচ্ছে, তুমি বলছো যে পর্যটকহীন হয়ে গেছে, আমি বলছি যারা ফিরতে চাইছেন তাদের কিন্তু আরেক ধরনের সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। তো গত পরশু থেকে তুমি জানো 36,000 থেকে 81,000, মানে কলকাতা টু শ্রীনগর, তাও ডিরেক্ট ফ্লাইট নেই, ফ্লাইটের টিকিট সেইখানে গেছিলো, কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করতে হয় ইত্যাদি ইত্যাদি। এখন তো সমস্ত পর্যটক নেমে আসতে পারেননি, যারা আছেন তাদের সিচুয়েশনটা কী?
দেখো তারা ফিরতে চাইছেন, সরকারের তরফ থেকে গতকালও 7টা এক্সট্রা ফ্লাইট চালানো হয়েছিল শ্রীনগর এয়ারপোর্ট থেকে যারা ফিরতে চাইছেন। আজকেও একটা স্পেশাল ট্রেন কাটরা থেকে দেওয়া হয়েছে, যারা যেতে চাইছেন রেলের তরফ থেকে একটা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সিভিল এভিয়েশন মিনিস্ট্রি অ্যাক্টিভ হয়েছে, কেন কি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছিল কি এই পরিস্থিতিতে এয়ারলাইন্স কোম্পানিগুলো মিল্ক করছে যারা টেরোরাইজড, যারা টুরিস্টরা রয়েছেন তাদেরকে। সেক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করেছে, কিছুটা দাম কমেছে, তবে এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা রয়েছে। গতকালে কিছু এক্সট্রা ফ্লাইট গেছে, আজকেও 7টা এক্সট্রা ফ্লাইট শ্রীনগর এয়ারপোর্ট থেকে ছেড়েছে দেশের বিভিন্ন জায়গার জন্য। টুরিস্টরা যারা আটকে রয়েছেন তারা এতটা আতঙ্কিত, তারা যেভাবে হোক এখান থেকে ফিরতে চাইছেন, সেটার জন্য ব্যবস্থা কিছুটা সিভিল এভিয়েশন মিনিস্ট্রি করেছে। রেলের তরফ থেকে এক্সট্রা ট্রেন কাটরা থেকে আজকেও একটা ছেড়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আমি এইখানে আমার পরের প্রতিবেদনে আসব। প্রতিদিন দেখুন আমাদের দুর্ভাগ্য, এই মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পর ওই কফিনবন্দি দেহের ছবি আপনাদের সামনে রাখতে হয়। গতকাল আমার 2 সহনাগরিকের ছবি দেখিয়েছিলাম, আজকে দেখাবো পুরুলিয়ার ঝালদায়। আপনারা জানেন মনীষ রঞ্জন মিশ্র, যিনি 2 বছর ধরে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন, আইবি অফিসার, পুরুলিয়ার ঝালদায় পৌঁছলো তার প্রাণহীন দেহ কফিনবন্দি হয়ে। ইনসাফ চাইয়ে একদম as soon as possible। কাশ্মীরে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বাংলার 3 পর্যটক। তাঁদেরই একজন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা গোয়েন্দা অফিসার মনীষ রঞ্জন মিশ্র। গত 2 বছর ধরে কর্মরত ছিলেন হায়দ্রাবাদে। কদিনের ছুটিতে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। সেই আইবি অফিসারই ফিরলেন কফিনবন্দি হয়ে। বৃহস্পতিবার সকালে রাঁচি বিমানবন্দরে পৌঁছয় তাঁর দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় পুরুলিয়ায় ঝালদার বাড়িতে। বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসছে, গোটা পাড়া তারা এখানে এসছে। বলে যে সন্ত্রাসবাদের কোনো জাত থাকে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা জাত ধরে ধরে নিয়ে টার্গেট করেছে সাধারণ মানুষকে। নাম পুছেনি, জাত পুছেনি, ধর্ম পুছে পুছে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে। প্রতিটি রক্তবিন্দুর আমার হিসাব চাই। বাড়িতে যখন দেহ আনা হয় তখন সেখানে কয়েক হাজার মানুষের ভিড়। শেষ শ্রদ্ধা জানাতে নিহতের বাড়িতে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি থেকে তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূল বিধায়ক, কংগ্রেসের জেলা সভাপতি। থাপ্পড়টা সেই সময় মারতে হয় যখন আপনি মানে সচেতন থাকবেন না, সেই সময় থাপ্পড়টা কষিয়ে মারতে হয়, তাহলে পরে থাপ্পড়টা জোরের সাথে লাগে। অপেক্ষা করুন, থাপ্পড় পড়বে এবং বড়সড় পড়বে। ভাতেও মারা হবে, শারীরিকভাবে মারা হবে, চিন্তার কিছু নেই। প্রত্যেক বিন্দু রক্তকণার হিসেব হবে এবং সুদ সমেত হিসেবে নেবে। এই যে আঘাত, এই আঘাতটার যদি মোকাবিলা না করা হয় তাহলে এটা দিনের পর দিন বেড়ে যাবে। এই ঘটনার চরম থেকে চরমতম একটা পদক্ষেপ সরকারের নেওয়া দরকার। মনীষ রঞ্জন মিশ্রর হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ঝালদা বাজারে বন্ধ পালন করেন ব্যবসায়ীরা। দুপুরে মিছিল করে শহর ঘুরে ঝালদা শ্মশানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। মনোজ বন্দ্যোপাধ্যায় ও হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। যারা এবিপি আনন্দ দেখেছেন ইতিমধ্যেই জেনে গেছেন যে বিএসএফের এক জওয়ান, তার নাম PK সাহু, হুগলির রিষড়ার বাসিন্দা, পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান। তার পরিবারের সঙ্গে আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে আছেন। অর্ণব, পরিবারের উদ্বেগ, পরিবারের উৎকণ্ঠা, খুব স্বাভাবিকভাবেই যে ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে সেটা ভেস্তে গেছে শোনা যাচ্ছে, ঠিক কী পরিস্থিতিতে হুগলির রিষড়ায় ওই মানে কার্যত সময় গুনছেন, প্রত্যেক মুহূর্ত গুনছেন এই পরিবারের বাসিন্দারা, PK সাহুর পরিবারের লোকজন? অর্ণব। দেখো সুমনদা, আমরা রয়েছি তার বাড়ির সামনে। তুমি দেখতেই পাচ্ছ, এটার বাড়িটার নাম হচ্ছে সাউ সদন এবং এটা হচ্ছে রিষড়াতে। তো এই PK সাউ এই পরিবারেরই। তিনি কিন্তু তার এখনো অবধি কী অবস্থায় রয়েছেন ঠিকমতো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখানে তার বাড়িতে প্রচুর মানুষজন ভিড় করছেন, প্রতিবেশীরা ভিড় করছেন। তার এক ভাই আমাদের সঙ্গে এখানে রয়েছেন। थोड़ा ये अगर बताएंगे कि क्या जानकारी है आपके साथ अभी? जानकारी क्या है, पता चला है कि उस साइड चले गए हैं, मतलब पकड़ के रखा है। और क्या कब फोन आया उनके तरफ से? उनके तरफ से अभी तक हम लोग को कोई फ़ोन नहीं आया। BSF के तरफ से कोई फ़ोन नहीं? उनसे बात हुई तो उन्होंने हमें बोला है एज सुन एज पॉसिबल हम लोग एक गुड न्यूज़ देंगे आपको। ठीक है, कैसे चला गया, कुछ जानकारी आपके? एक बात बता रहा हूँ, अच्छा कोई आपको एम करके मार्क कर ले, ठीक है, आप वहाँ खड़े हो, आपको गन लेके 4-5 लोग मार्क कर ले, आप अगर अकेले हो, अगर कुछ भी हो सकता है वहाँ पे मार्क कर ले, आपको उस टाइम पे जो वो बोलेंगे वो करना पड़ेगा। ठीक, एक बात बता रहा हूँ, ये मैं बता रहा हूँ, और कुछ भी हो सकता है उनके संग, कुछ भी हो सकता है। मैं जब तक वो नहीं बोलेंगे खुल के, मैं कुछ नहीं बोल सकता, क्योंकि अभी हमारा ठीक से ना बात हुआ है ना कुछ हुआ है। बस एक है कि उनका जो फ्रेंड सर्कल है वहाँ पे, जो उनका बैटालियन का, उनसे बात हो, उन्होंने बस थोड़ा बहुत बताया कि ऐसा ऐसा हो गया है,
बस इतना पता चला है। घर में कौन कौन है साहू जी का? घर में साहू जी का मतलब पूरा फैमिली है, ठीक है, सब है। हाँ, उनका बेटा है, एक बेटा है, देखिए हमारे नाना है, उनके पापा, नानी है, उनकी मम्मी, भाई है, बड़े मामा, उनकी वाइफ है, उनके 2 लड़के हैं, प्लस वो है उनकी वो पीके साहू जो है मेरे मामा, उनके वाइफ है, उनका एक। कब बात हुआ था उनके साथ? उनका बात हुआ था कल रात को हुआ था, शायद बात नहीं हुआ था, कॉल आया था शायद, या लास्ट सीन देखे थे, वो ऑनलाइन थे, यही बात हुआ था। একদম দেখতেই পাচ্ছ সুমনদা যে এটা হচ্ছে তোমার বাড়ি, এখানে রাজনৈতিক নেতাদেরও কিন্তু আনাগোনা চলছে। একটু আগে বিজেপির নেতারা এসছেন, অন্যান্য যে রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদেরও কিন্তু আনাগোনা রয়েছে স্বাভাবিকভাবে। ধন্যবাদ অর্ণব। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, মানে আমি বলছি মাইক্রো লেভেলে সাধারণ মানুষের দেখুন এই পিকে সাহু, আমার মনে পড়ে যাচ্ছিল ওই অভিনন্দনের, আপনার মনে থাকবে বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের হাতে বন্দি এই বিএসএফ জওয়ান এখনও জানেন না বাড়ির লোক যে কবে ফিরবেন। আমি বলছি আমার মনে হচ্ছিল যে দেখুন এই এত ভেদাভেদের মধ্যে কোথাও একটা মানে গোটা দেশের মানুষ এক আছে, তার কারণ এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর প্রত্যক্ষদর্শী আরেক বিশ্বনাথবাবু এখানে আছেন, ওই যে 7 কিলোমিটার একটা রাস্তা যেখানে বাস স্ট্যান্ড অবধি আসার, সেখানে আহতদের ঘোড়ার পিঠে বা অনেকে নিজেদের পিঠে করে এই আহত রক্তাক্ত যারা গুলিবিদ্ধ হয়েছেন জঙ্গি হানায় তাদের যারা নিয়ে এসেছেন, তাদের অধিকাংশরা কিন্তু ধর্মে মুসলমান। আমি বলছি এইটাই ভারতবর্ষ চায়, আর সমস্ত ধরনের মৌলবাদ এইটাকেই একেবারে মূলে কুঠারাঘাত করে। মানবেন আপনি? একেবারে সুমনদা, হামলাকারীরা কল্পনাও করতে পারবে না যে জায়গায় থাকুক না তাদের খুঁজে বার করা হবে। প্রধানমন্ত্রীর এই মানে আশ্বাস কিন্তু কার্যকারী করে দেখাতে হবে। মানে সারা ভারতবর্ষ কিন্তু এখন চাইছে যে যেভাবে মানে পর্যটকদের মারা হয়েছে পরিষ্কার একটা মানে প্রতিশোধ মানুষ চাইছে, এবং এটা কিন্তু সরকারের মানে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। দেখুন মানে সন্ধ্যার থেকে 3-4টে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তার মধ্যে কি ধরনের ওয়ার যুদ্ধ হতে পারে। ধরুন দেবাশিসদা বলছিলেন টোটাল ওয়ার না লিমিটেড ওয়ার হবে, কিন্তু তার বাইরেও আরও 2 ধরনের ওয়ার আছে। একটা হলো প্রক্সি ওয়ার, যেটা এই মুহূর্তে বালুচিস্তানে হয়তো আমরা করছি, আর একইভাবে টার্গেট ওয়ার যেটা আমরা বালাকোটে করেছিলাম। ফলে টার্গেট ওয়ারও কিন্তু হতে পারে, সেই সম্ভাবনা আছে। আর দায়টা নিয়ে আপনি আলোচনা হচ্ছিল, দায় তো আমাদের শাসকরা কেউ মানে স্বীকার করে না। আপনার শামশেরগঞ্জের 4 ঘন্টা ধরে ফোন করা হয়েছিল, কিন্তু তারপরেও রাজ্য পুলিশ যায়নি, বাঁচায়নি, এবং শেষ পর্যন্ত ছেলে এবং বাবাকে মেরে ফেলে। এবং এখানেও আপনি যদি দেখেন তাই মানে কেন্দ্রের বাহিনী কোথায় ছিল, এখানেও যদি আপনি দেখেন পেহেলগাঁওয়ে রাজ্য পুলিশ কোথায় ছিল, এবং কিন্তু মানে এই রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকার মানে কেন্দ্রকে দোষারোপ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে দোষারোপ করছে, আবার রাজ্যে যখন ঘটেছিল তখন বিজেপি রাজ্য সরকারকে দোষারোপ করেছে। কেউ তো দায়টা নিতে চায় না। এবং মানে একই সাথে আপনাকে বলতে চাই যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা মানে সর্বদলীয় বৈঠকে যে উনার যে বক্তব্যটা এসছে, এটা আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে। উনি বলেছেন প্রধানমন্ত্রীকে আমি বলেছি যে সব দলের যারা প্রধান তাদেরকে নিয়ে বৈঠক করুন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক করুন। প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকের তো মানে কথা আপনি বললেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ইস্যুতে তো রাস্তায় নামিনি, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো মুর্শিদাবাদের প্রশ্নের রাস্তায় নামিনি, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো পেহেলগাঁওয়ের এত বড় ঘটনার পরে এখন পর্যন্ত রাস্তায় নামিনি, সীমিত মানে চাপে পড়ে সীমিত কয়েকটা মিছিল করেছে। এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলতে পারছেন না যে কারা আক্রান্ত, কেন বলতে পারছেন না হিন্দুরা আক্রান্ত, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না যে মানে এই সন্ত্রাসবাদী হলো মুসলিম সন্ত্রাসবাদী। এবং তারা আমি একই সাথে আপনাকে বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি বাবরি মসজিদ ধ্বংসের পরে তিনি রাস্তায় নেমে পড়েছিলেন, বিরোধী দলের নেত্রী তখন ছিলেন, তসলিমা নাসরিন ঘটনায় নেমেছিলেন, সিএ শাসক দল হিসেবে সিএর প্রশ্নে নেমেছিলেন। এখন তিনি নামতে ভয় পান কেন? আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়দেরকে নিয়ে অর্থাৎ দলের প্রধানদেরকে নিয়ে বৈঠক করতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজি? তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পরিষ্কার বিভাজনের রাজনীতি আমি দেখতে পাচ্ছি।
তার কারণটা হলো তিনি মানে পেহেলগামের নিয়ে যতটা সরব হন, একলাকে নিয়ে যতটা মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন, বা আজগর আনসারিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সরব হন, মানে হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে তখন কিন্তু তিনি ততটা নন। মানে এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে যে উনি যখন মানে গার্ডেন নিচে যখন বাড়ি ভেঙে পড়ে তখন দ্রুততার সাথে উনি পৌঁছে যাচ্ছেন, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু মুর্শিদাবাদের যারা আক্রান্ত হয়েছেন, যারা বাইরের রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যারা মালদাতে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের সাথে দেখা করেননি। আমি প্রশ্ন তুলতে চাই যে একজন মানে শাসক কেবলমাত্র কি ভোটের রাজনীতির জন্য শাসক মানে কাজ করবে? পরিষ্কার আমার 30% ভোটকে নিশ্চিত করবার জন্য একটা বার্তা দিতে হবে। সেই কারণে আমি পরিষ্কার করে হিন্দুরা যে আক্রান্ত হয়েছে বলতে পারছি না, আমি সেই কারণে মানে মুসলিম সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে সেটা বলতে পারছি না, আমি সেই কারণে রাস্তায় বাংলাদেশের ইস্যুতে হিন্দুরা যখন অত্যাচারিত হচ্ছে রাস্তায় নামতে পারছি না। এটা কোন ধরনের রাজধর্ম? এটা কেবলমাত্র ভোটের রাজনীতি ছাড়া আর কোন ধরনের রাজধর্ম? জিজ্ঞেস করছি যে 24 ঘন্টার মধ্যে ঝন্টু মারা গেছে, একটা মারা গেছে উল্টো দিকে, এখন তো একটা ওদিকে মারা যায়, একটা ওখানে কিছু পড়ুক, একটা ওখানে একটা বডি পড়ুক, আমাদের এখানে একজন ঝন্টুকে মেরে দিয়েছে ওরা, এর মধ্যেই মেরে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। আমি বলছি যে অ্যাকশনের কথা বারবার করে সুমন, আমি তো বললাম 22 সালের পর থেকে এরকম ঘটনা কিন্তু বারবার ঘটেছে, এটা হঠাৎ করে ঘটে গিয়েছে এরকম নয়। যেখানে আমাদের প্রতি 100 মিটার অন্তর অন্তর আর্মি ডিপ্লয় করা আছে, কয়েক লক্ষ আর্মি ডিপ্লয় করা আছে ওখানে, সেইখানে কি করে এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হয় যে ওখানে অত বড় একটা এলাকায় যেখানে পেহেলগাঁওয়ের সবচাইতে বেশি করে মানুষ যায়, যে কারণে মুর্শিদাবাদের বহরমপুরে ইন্টেলিজেন্স ফেলিওর হয়। অনেক ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকারের ইন্টেলিজেন্সের কোঅপারেশন পান না বলে অনেক অসুবিধা তৈরি হয়। আপনি কাশ্মীরে যখন 370 উঠে গেছিল, যখন নির্বাচন হয়নি, যখন ওখানে সরকার তৈরি হয়নি, তখনকার পরিস্থিতি সম্পর্কে একটা অভিযোগ করুন, তখন স্পেসিফিক্যালি বলুন। আজকে যেটা বাস্তব সেটা অস্বীকার করে তো লাভ নেই। সরকারের ইন্ডিভিজুয়াল নীতির জন্য আজকে দেশের সুরক্ষা এফেক্টেড হয়ে যাচ্ছে। 22 সাল থেকে সুরক্ষা এফেক্টেড হয়ে যাচ্ছে, 22 সাল থেকে সন্ত্রাস বাড়তে শুরু করেছে। আমি না অর্ণব একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি দেখো তোমার সরকারের অন্যায়টা দেখতে পাচ্ছ না, তোমার সরকারের মুর্শিদাবাদ, প্লিজ শোনো আগে, মুর্শিদাবাদে 4 ঘন্টা ধরে ফোন করেছে আমাদের বাঁচান, পুলিশ আসেনি। কেন আসেনি? এটা ষড়যন্ত্র ছিল? মানে 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 কোন একটা বার্তা দেওয়ার প্রশ্ন ছিল? এইটাকে সাম্প্রদায়িক ন্যারেটিভে টার্ন করে দাও, তুমি ঠিক না? আমার ওই তো পুরোটা আবার আমাদের রাজ্যভিত্তিক রাজনীতিতে আসার আগে এই রাজ্যভিত্তিক রাজনীতিতে ওই কাশ্মীরের ঘটনা নিয়েও কিন্তু এই টানাপোড়েন শুরু হয়ে গেছে। পরের প্রতিবেদন। শোকাহত দেশ, সেই সঙ্গে ক্ষোভেও ফুটছে দেশবাসী। কিভাবে জঙ্গিরা এলো, 26 জনকে মারলো, তারপর ধীরে সুস্থে চলে গেল? কিভাবে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে? প্রশ্ন সাধারণ মানুষের মনে। এরই মধ্যে রাজনৈতিক লড়াইও চলছে। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। পাল্টা মুর্শিদাবাদে দাঙ্গার সময় বাবা ছেলের খুনের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে? সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে একটা খবর পাচ্ছি যেটা নিয়ে দুই প্রাক্তন সেনাকর্তার কাছে আমার এক্ষুনি যেতে হবে। সেটা হচ্ছে এয়ারফোর্স আজকে এক্সারসাইজ আক্রমণ বলে একটা প্রস্তুতি করেছে, রাফায়েল একটা এবং সুখাই 30 নিয়ে একটা মহড়া করেছে। আমি বলছি কতটা তাৎপর্যপূর্ণ দেবাশিসদা? হ্যাঁ দেখুন, এর মধ্যে কিছু হবে যেটা আমরা একটা পশ্চারিং বলে, মিলিটারি পশ্চারিং, মানে এটা রুটিন হওয়ার কোনো কারণ নেই, তাহলে পশ্চারিং মানে এইভাবে এক্সারসাইজ আক্রমণ নাম দিয়ে হতো। এবং যেটা আগে বলছিলাম যে ক্যারিয়ার ব্যাটল গ্রুপের মুভমেন্ট হচ্ছে এবং সঙ্গে সঙ্গে পাক বলছে ওরা একটা মিসাইল টেস্ট করবে এদিকে যেন নো ফ্লাই হয়, তো ওদের আতঙ্ক হয়ে গেছে আর কি।
এই পাক এখন কি হয়েছে, রিয়াকশানে এসে গেছে, কারণ তারা ধরে রেখেছিল যে ভারতের এই থ্রেশহোল্ড অফ টলারেন্স, আমাদের যে সহ্য শক্তির সীমানাটা, সেটা অনেকটা স্ট্রেচেবল। সেখানে দেখছে যে একটা বাউন্ডারি ক্রস হয়ে গেছে, মানে আসিম মুনির একটা রং টাস খেলে দিয়েছেন, হয়তো ওনার ইচ্ছা ছিল এনাকে সরিয়ে উনি প্রাইম মিনিস্টার হবেন বা কিছু, এবং এখন কি হচ্ছে যে এখন তারা ফেসে গেছে। এতটা ভারত করবে বুঝতে পারেনি, যে কারণ 3টে ওয়ার ভারত যুদ্ধ করেছে, কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটি কোনোদিন ক্যান্সেল করেনি 3টে যুদ্ধতে, কিন্তু এখানে করেছে। দ্বিতীয় কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে এই কার্গিল বলছি, আমাদের ইন্ডিয়ান নেভি 4th ডিসেম্বরে 71 ওয়ারে 16 ডিসেম্বর ইজ বিজয় দিবস, 4th ডিসেম্বরে ইন্ডিয়ান নেভি কিন্তু করাচিতে তাণ্ডব করে দিয়েছিল। করাচিতে এবার পাকিস্তানের 2টো মেজর পোর্ট আছে, করাচি আর গদর, ওইদিকে যখন আসছে এটা একটা ভালো সাইন। এদিকে এয়ারফোর্স উঠছে, রাফায়েল উঠছে, এটা একটা ভালো সাইন। এবার আপনারা এতক্ষণ ধরে হিন্দু মুসলিম করছেন, আমি হিন্দু মুসলিমের একটা অন্যরকম কথা বলতে চাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই জানে তিনি বড় হিন্দু আর কি, হ্যাঁ। এবার মুসলিম দেশে রিসেন্টলি গিয়েছিলেন সৌদি আরবিয়া, সেখানে ওনাকে 21 গান স্যালুট দেওয়া হয়, কোনোদিন কাউকে দেয় না ওরা। এবং ফাইটার জেট, ওনার যখন প্লেনটা ওখানে পৌঁছায়, ফাইটার জেট দিয়ে এসকর্ট করে নামানো হয় জেটেতে। তার কিছুদিন আগে গিয়েছিলেন ইউএইতে, সেখানে আপনারা দেখেছেন সম্পর্কের হারমোনি কাকে বলে। তার কিছুদিন আগে গিয়েছিলেন কাতারে। এইবার এই দেশগুলো এরা তেল দেয় পাকিস্তানকে, তেল ছাড়া কোনো যুদ্ধ হয় না। আমাদের ইন্ডিয়ান অয়েলের আপনি যদি ওইভাবে লিঙ্ক করছেন, হ্যাঁ ওইভাবে লিঙ্ক করছেন। পাকিস্তান সবটা মিলিয়ে কতটা চাপে মানে কি, পাকিস্তান রাস্তায় চলে আসবে। কারণ আপনি যদি কোনো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসারকে জিজ্ঞেস করেন, ওরা জানে যুদ্ধের একটা তেলের হিসাব থাকে, ওরা জানে এটা, যে একটা দেশ কতদিন বাইরের সাপোর্ট ছাড়া, বাইরের জাহাজ ছাড়া চালাতে পারবে। আমাদের দেশের আছে, পাকিস্তান 3-4 দিনের মধ্যে শুয়ে পড়বে মাটিতে আর কি। আমি দ্রুত একবার ব্রিগেডিয়ার দত্তর কাছে যাব। আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, পাক বিদেশমন্ত্রী এইমাত্র আমি শুনতে পাচ্ছি যে ঢাকা সফর ছিল, সেটা ক্যান্সেল করেছেন। মানে দুটো দেশের তরফে একদম চূড়ান্ত, মানে কূটনৈতিক স্তরে এবং সামরিক স্তরে একটা কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটা কোন দিকে লিড করছে? আমি আপনাকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলতে চাই। ইউএস ভাইস প্রেসিডেন্টের যে ভিজিট, হ্যাঁ, ওয়াজ ইট এ ডিপ্লোম্যাটিক ভিজিট? আমি এই বক্তব্যটা রাখছি একটি কারণে, ইউএস সেনেট ইন্টেলিজেন্স কমিটির 2জন পিআইও আছেন। আচ্ছা, একজন ডেমোক্রেটিক, একটা রিপাবলিকান পার্টির। বেশ, আমি আবার বলবো যে আমরা একটা ড্রিম ওয়ার্ল্ডে রয়েছি, কারণ এরা দুজন যদি না জানতো যে এই ষড়যন্ত্রটা হচ্ছে পাকিস্তানে, এই গুলমার্গের ভিউতে, তাহলে তারাও তো কোনো ইনপুট দিতে পারেনি। সো আমরা যদি ভাবি যে ট্রাম্প ডিফ্যাং করে দিয়েছে, বিষ দাঁত ভেঙে দিয়েছে ডিপ স্টেটের, ইট ইজ এ রং পারসেপশন। এই একটা বিষ যেটা 20 বছর 70 বছর ধরে চলছে, ক্যান ইট বি ডিফাইন্ড বাই এ বিজনেসম্যান? ঠিক। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন আবার আমি মানুষের কথায় আসবো। এই বিশ্বনাথ বাবুর মতো যারা কোনো রকমে, মানে কানের পাশ দিয়ে প্রায় বেরিয়ে যাওয়ার মতো এই দুর্ঘটনা এড়িয়ে আজকে বা গতকাল রাত থেকে আসতে শুরু করেছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলছি আমরা, এবং প্রত্যেকের একটা তাদের যা কাহিনী শিউরে ওঠার মতো। দেখুন, পহেলগামের স্ট্যান্ড নম্বর 2, এখান থেকে ঘোড়া নিয়ে যাওয়া যেত, এখান থেকে আর গাড়ি যাওয়ার জায়গা নেই, এইখান থেকে কিন্তু ট্যুরিস্টরা ঘোড়া বুক করে যেতেন। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় 26 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 3 জন বাঙালি। যে পর্যটকরা সেই সময় পহেলগাঁওয়ে ছিলেন কিন্তু ভাগ্যজোরে বেঁচে গেছেন, তাদের গলায় এখনো আতঙ্ক। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা অলিভিয়া বিশ্বাস 21 তারিখ পৌঁছেছিলেন পহেলগাঁওয়ে। তারপর দিনই তাদের হোটেল থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে বৈসারন উপত্যকায় ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। 22 তারিখ আমরা পেহেলগাঁওতে ছিলাম। পেহেলগাঁও থেকে আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি সব ঘুরে আমরা ফিরে লাঞ্চ করে লনে বসে সবাই মিলে গল্প করছিলাম। সেই মুহূর্তে হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ পাওয়া যায়। তারপরে ক্রমাগত আওয়াজ আসতে থাকে, বারুদের গন্ধ পেতে থাকি। লোকাল লোকজন যা ছিল সবাই রাস্তায় বেরিয়ে এসেছে। রাস্তায় ওপরে চপার ঘুরছিল ক্রমাগত, অনেক নিচ দিয়ে চপার যাচ্ছিল, পুরো থমথমে ব্যাপার। হোটেল থেকেও আমাদের বারণ করা হলো যে বেশি বেরোতে না। সেই ভয়টা তো মনের মধ্যে ছিল যে হয়তো এখান থেকে এক্ষুনি বন্দুকধারী কেউ বেরিয়ে আসবে। একই অভিজ্ঞতার সাক্ষী হাওড়ার বাউরিয়ার বাসিন্দা দেবরাজ ঘোষ। আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি ভ্যালি ঘুরে পহেলগাঁও পৌঁছে সবে ট্যাক্সি স্ট্যান্ডের বাঙালি হোটেলে খেতে বসেছিলেন।
তখনই বৈসারান উপত্যকা থেকে শুনতে পান গুলির শব্দ। পেহেলগাঁও নিচেই আমরা যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখানে একটি বাঙালি হোটেলে খাবার খাচ্ছিলাম। সেই সময় হঠাৎ করে শুনতে পাই যে দোকানের সমস্ত মানে বাইরে টুল চেয়ার যা ছিল বাসনপত্র তাড়াতাড়ি করে ভিতরে ঢোকানো হচ্ছে, শাটার ফেলা হচ্ছে। প্রায় 40 থেকে 48টা অ্যাম্বুলেন্স ওই বৈশান ভ্যালির দিকে তখন দেখি যাচ্ছে। মিলিটারি গাড়ি ছিল, সমস্ত কিছু একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। জানলার কাঁচ ফাঁচ বন্ধ করে দিয়েছি। এই পরিস্থিতিতে কাশ্মীরে আটকে পড়েছেন বহু পর্যটক, যার মধ্যে অনেকেই এই রাজ্যে। তাদের জন্য উদ্বেগে পরিবার। আজকেও সকালে কথা হয়েছে যাতে তাড়াতাড়ি ফিরে প্রশাসন যেন সুব্যবস্থা করে, তাড়াতাড়ি ফিরে আসতে পারে, সুব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব। হুগলির কোন্নগরের বাসিন্দা সৌরভ সরকার, তারাও এখন হোটেলের ঘরেই বন্দী। এখন ওরা বলছে কাল সকালেই আমরা ট্রেন ধরবো, কাল সকালেই ট্রেন ধরবো, আর কোনো কিছু দেখা টেকা হবে না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। যতক্ষণ বাড়ি না পর্যন্ত, ট্রেন না ধরা পর্যন্ত, ট্রেন ধরতে পারলে বেশ নিশ্চিন্ত। ভূস্বর্গের স্মৃতি যে এমন ভয়াবহ হতে চলেছে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এরা কেউই। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে আরেকটা বড় খবর পাচ্ছি, সেটা হচ্ছে সেনাপ্রধান আগামীকাল যাচ্ছেন, আপনাদের বলেছি। এই মুহূর্তে খবর পাচ্ছি আগামীকাল শ্রীনগর যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুমনদা, আমার বক্তব্য হচ্ছে এতজন পর্যটক, বাঙালি পর্যটক এখন ওখানে আটকে আছেন। রাজ্যের 44 জন মন্ত্রী এয়ারপোর্ট পর্যন্ত গেছেন, দিয়ে মুখ লুকিয়ে চলে এসছেন। 2 জন মন্ত্রীকে ওখানে পাঠানো যায় না, ওখানে ক্যাম্প করানো যায় না, একজন অফিসারকে পাঠানো যায় না। বড় বড় ডায়লগ। আমি একটা ছোট্ট কথা বলি, সেটা সরকার সিভিক পুলিশ নিয়ে এত তো কথা বলা হয়। সিভিক পুলিশ বানানো হয়েছে কাশ্মীরে 1,80,000 সিভিক পুলিশ বানাবেন, মুখে লজ্জা নেই। সেখানে সিভিক মিলিটারি গভর্নমেন্ট অগ্নিবীর দিয়ে কি ভারতের সেনাবাহিনীকে আমি জানতে চাই, রাত্রিরে হচ্ছে না ডায়লগ দিচ্ছেন কেন? ওই সিভিক মিলিটারি এয়ারপোর্টে ফিরে নিয়ে চলে যারা করছেন, শুধু রাজনীতি করবেন, মুখে লজ্জা আছে। সেখানে সরকার চলছে, কত টাকা চুরি করা হয়েছে, শুধু স্ক্যাম করবে, ট্রেনিং দেওয়া হচ্ছে, শুধু টাকা চুরি করবে। আমরা শুধু এইটুকু বলতে পারি যে যারা এখন ওইখানে আছেন এবং টিকিটের এই আগুন দাম, কালকে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে। কেন্দ্র এবং রাজ্য এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে সম্পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে ওই মানুষগুলোকে বাঁচান, এখানে যেন রাজনীতি না ঢোকে। একেবারে আমি 3টে প্রস্তাব রাখবো। একটা হলো যে যারা আসতে ফিরতে চাইছেন তাদেরকে সহায়তা করুন একদম, এবং রাজ্য এবং কেন্দ্র সহযোগিতার মধ্য দিয়ে তারা ফিরুন। আবার একই সাথে না সুমনদা, আমি মনে করি যে প্রত্যেকটা ভারতীয়র কর্তব্য একবার করে হলেও কাশ্মীরে যাওয়া। মানে আমরা যে অবিচ্ছেদ্য অঙ্গ, ফলে আমাদের কিন্তু যেরকম করে হজ যাত্রা হয় একদম, এবং ওনারাও চাইছেন একটার পর একটা মিছিল বেরোচ্ছেন পর্যটকদের আশ্বস্ত করতে যে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের অতিথি দেব ভব, এইভাবে ট্রিটমেন্ট করব। আমি বলছি গতকাল থেকে আজ অবধি বিজেন্দ্র একটার পর একটা লাইভ দেখাচ্ছিল যে মিছিল বেরোচ্ছে সাধারণ মানুষের, যে আক্রান্ত হয়েছেন কিছু মানুষ, কিন্তু আপনারা আশ্বস্ত থাকুন সাধারণ মানুষ আপনাদের সঙ্গে একেবারে। মানে আমি এটা বলি, নরেন্দ্র মোদী নিশ্চয়ই মানে এর মানে কাউন্টার অ্যাটাককে যাবেন, কিন্তু আমি অ্যাট দি সেম টাইম বিশ্ব রাজনীতির কাঠামোগত দিকটা আপনাকে শুধু বলতে চাই, একজন যেহেতু অধ্যাপক, সেটা হলো যে আমেরিকা কি সত্যি যুদ্ধ করতে দেবে? চায়না কি সত্যি কি ভারতকে ছাড়বে যে তুমি যুদ্ধ করো? রাশিয়া কি ছাড়বে? বিশ্ব রাজনীতিতে মানে ইউকে মানে ব্রিটেন সত্যি কি অ্যালাউ করবে? স্ট্রাকচার ডিটারমাইন দ্য ফাংশন। ওয়ার্ল্ড স্ট্রাকচার যেভাবে আছে তাতে কিন্তু একটা রাষ্ট্র চাইলেই যুদ্ধ করতে পারবে ফুল পেজে, আমি বিশ্বাস করি না। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এখানে আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, যে ছবিও আমার পিসিআরে বসে দেখা, সেটা হচ্ছে যে ট্যাক্সি চালকরা, সাধারণ ট্যাক্সি চালক, পর্যটক চলে যাচ্ছেন প্রাণ ভয় ফেরার জন্য ভারতবর্ষের কোনো একটা প্রান্তে, হাউ হাউ করে জড়িয়ে ধরে কাঁদছেন যে আমাদের অবিশ্বাস করবেন না, আমরা খারাপ মানুষ নই। এই ছবিটা শাশ্বত, এইটা থাকুক। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমনদের প্রচুর মন্তব্য এই নিয়ে, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। তমাল রায় লিখছেন যে পাকিস্তানকে এমন আঘাত দেওয়া প্রয়োজন যাতে তাদের মেরুদণ্ড ভেঙে যায়। সব্যসাচী মিত্র লিখছেন শুধু কূটনৈতিক স্ট্রাইক নয়, আবার সার্জিক্যাল স্ট্রাইক চাই। স্বপন ভট্টাচার্য লিখছেন জঙ্গি হামলায় মৃত্যু নিয়ে রাজনীতি চাই না, বিচার চাই। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলে এতগুলো তরতাজা প্রাণের বলি হতো না। শেখ শামীম লিখছেন হামলাকারীদের বিরুদ্ধে দেয়া প্রধানমন্ত্রীর বার্তা বাস্তবে রূপান্তরিত হোক, এটা দেশবাসী চাইছে। ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদনে যাব এবং আবার বলবো যে এই যে সন্ত্রাস, এর কিন্তু একটা ধর্ম আছে। পাশাপাশি
যে মানুষগুলো ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে থাকেন সেই মানুষগুলো একে অন্যের হাত ধরার ছবিটা একেবারে শাশ্বত, একেবারে চিরন্তন। ভাবুন তো, যে ছবিটা বারবার আপনাদের সামনে তুলে ধরছি, ওই যে 7 কিলোমিটারের রাস্তা বাস স্ট্যান্ড অবধি, যারা গেছেন তারা জানেন, সেই রাস্তায় কেউ পিঠে রক্তাক্ত যারা গুলি খেয়েছেন তাদের নিয়ে কোনো রকমে ওই গাড়ির রাস্তা 7 কিলোমিটার অবধি আসছেন, তাদের কোনোভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা, হয়তো প্রাণ বেশিরভাগ মানুষের বাঁচানো যায়নি, কিন্তু এই চেষ্টাটা যারা করলেন তারা কিন্তু ধর্মে মুসলমান। ওই জন্য বলছি যে এই সন্ত্রাসবাদের নিঃসন্দেহে ধর্ম হয়, পাশাপাশি সেই ধর্ম দিয়ে কোনো মানুষকে, কোনো কমিউনিটিকে, কোনো সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা অপরাধ। আমি ওই মানুষগুলোর যে প্রচণ্ড প্রাণান্তকর প্রচেষ্টা প্রাণ বাঁচানোর অন্য ধর্মের মানুষের, সেটাকে কুর্নিশ জানাবো আজকে। मजम्मत करते जाने गए हैं उसमें हमको दुख है। ছবির মতো সুন্দর বৈশারণ উপত্যকায় মঙ্গলবার বদলে গিয়েছে মৃত্যুপুরীতে। চোখের সামনে স্বজন হারানোর আর্তনাদ, কিন্তু আশপাশে ছিলেন না কোনো সেনা জওয়ান কিংবা পুলিশ। তখন এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই, তাঁরাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। জঙ্গিদের গুলিতে রক্তাক্তদের কাউকে কাঁধে পিঠে চড়িয়ে, কাউকে ঘোড়ায় তুলে নিয়ে গিয়ে তাঁরাই পৌঁছে দেন হাসপাতালে। हम सब मिलके वहाँ पे आए हैं। बहुत सारे लोगों को हमने घोड़े पे बैठाया है, जो चल नहीं पाया उनको हमने कंधे पे उठाया, और बहुत सारे लोगों को हमने पानी भी पिलवाया है। कि हमने वहाँ पे ये इंसानियत के नाते पहले तो इंसानियत है, बाद में धर्म है, क्योंकि ये हमारा हक बनता था कि वो लोग हमारे मेहमान है, हमारा रोजी रोटी उन पे चलते थे। कि हमने जो वहाँ पे देखा है, हमने उनको बोलो घबराने की कोई जरूरत नहीं है, लोकल लोग आए हैं वहाँ पे, तो फिर हमने उनको कंधे पे लेके यहाँ पे हॉस्पिटल तक पहुँचाया है। पहलगांवे जंगी हमलाয় मृत्यु হয়েছে হরিয়ানার কালনারের বাসিন্দা নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের। তাকে হাসপাতালে নিয়ে যান এক কাশ্মীরি যুবকই। पहली डेड बॉडी मैंने उठाई थी, जो कपल था वो नेवी ऑफिसर, उनको मैं लेके आया था। ऑन द वे मैं रुका, मैंने उनकी पल्स चेक करी, बट वो डेड थे। হিন্দু ধর্ম জানার পর পহেলগাঁওয়ের পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে জঙ্গিরা। আর তাঁদের এই নৃশংস ভূমিকার প্রতিবাদে রাস্তায় নেমে সোচ্চার হয়েছেন কাশ্মীরিরা। এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে কাশ্মীরের বুকে 3 দশক বাদে সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে। उन्होंने हमारी फैमिली मारी है, उन्होंने हमको कत्ल किया है, उन्होंने इंसानियत का कत्ल किया है, उन्होंने इधर का लोग जो है सबका कत्ल किया है। जिन लोगों ने इस काम का अंजाम दिया, हम चाहते हैं उनको कड़ी से कड़ी सजा मिलना चाहिए। জঙ্গি হামলার পর এখন শুনশান পহেলগাঁও। ট্যাক্সি স্ট্যান্ড পহেলগাম টাউনের, এবং এখান থেকে নেমে ঘোড়া করে যেতে হয় বিভিন্ন জায়গাগুলো যে দেখাগুলো, বিশেষ করে যে ঘটনাটি ঘটেছিল যেটা ভ্যালিতে, পুরো শুনশান রয়েছে পহেলগাম শহর। ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু অপেক্ষা করছিলেন কি এবছর হয়তো গত বছর থেকেও বেশি ট্যুরিস্ট আসবেন এবং আরও বেশি আয় হবে। এখানকার যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, সে গাড়ি চালাচ্ছেন বা ঘোড়া তাদের রয়েছে, ব্যবসা রয়েছে, দোকান রয়েছে, তার সঙ্গে যারা এখানে হোটেলের মালিক রয়েছেন, সব হোটেলগুলো কিন্তু বন্ধ। पहलगाम होल एरिया है, 99% डिपेंड ऑन टूरिज्म है। यहाँ पे जब टूरिस्ट आता है तब हम लोग का चूल्हा जलता है। बाकी हम मजम्मत करते हैं, दिल से मजम्मत करते हैं। उन्होंने इस काम को अंजाम दिया, उन्होंने हमारी फैमिली को कत्ल किया। সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে গত কয়েক বছরে স্বাভাবিক ছন্দে ফিরেছিল কাশ্মীর। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভূস্বর্গের আকাশে এখন দুশ্চিন্তার কালো মেঘ। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পহেলগাঁও, কাশ্মীর।